স্টার্ট রেকর্ডিং। তো আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস, অর্থাৎ হচ্ছে ভারতবর্ষে যে সমস্ত হচ্ছে ইউরোপিয়ানরা এসেছিল, আমরা হচ্ছে আইএনএম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো রয়েছে, এবং তার সাথে সাথে কি আমাদের আধুনিক ভারতের কিন্তু প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস, মানে ভারতে ইউরোপীয়দের আগমনটা হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে? তো এই ইউরোপীয়দের আগমন সম্পর্কে পড়তে গেলে আমাদের কিন্তু জানতে হবে যে প্রথম যে তাদের বাণিজ্য পথ, মানে কোথা থেকে কি শুরু করেছিল না করেছিল, সবকিছুটা আমাদের পড়তে হবে। তো সেখানে দেখো যে প্রথম পেজে কি রয়েছে, দেখো জলপথ আবিষ্কার। আমাদের তো স্থলপথের মাধ্যমে আগে কিন্তু বাণিজ্য হতো, রোম টোম ওদিকে যাওয়া যেত, কিন্তু তারপরে কিন্তু যে অনেকটা সময় সাপেক্ষ, কারণ হচ্ছে বিভিন্ন পর্বতমালা রয়েছে এবং হচ্ছে কি বিভিন্ন দেশের সঙ্গে সংঘাত, তার জন্য কিন্তু জলপথে হচ্ছে বিকল্প রাস্তা আবিষ্কার করতে হলো। এবং এই দেখো মধ্যযুগে আরবদের সঙ্গে ইতালির কি শহরের প্রচুর হচ্ছে বাণিজ্যিক লেনদেন হয়, তাহলে যে আরব যে দেশ রয়েছে সেই আরবের সঙ্গে কিন্তু ইতালি, হ্যাঁ, যে ইতালির হচ্ছে কিন্তু শহরের প্রচুর কিন্তু বাণিজ্যিক লেনদেন হতো। এবং আরব বণিকরা কিন্তু ভারত, সিংহল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যান্য দেশ থেকে প্রচুর মণিমুক্তা, রেশম, সুগন্ধি মশলা এগুলো কিন্তু সংগ্রহ করতো এবং ভূমধ্য সাগরের বন্দরগুলিতে নিয়ে আসতো। তাহলে কি হতো, যে আরবদের সঙ্গে অ্যাকচুয়ালি বাণিজ্য করছে কারা, ইতালিরা কিন্তু আরবদের সঙ্গে কিন্তু বাণিজ্য করছে। এবার এই আরব বণিকরা কি করতো, সব সময় আরব বণিকরা মূলত কিন্তু ভারত থেকে সিংহল অর্থ হচ্ছে কি শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ মালয়, জাভা, ইন্দোনেশিয়া, সুমাত্রা এই সমস্ত দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে মণি, মুক্তা এবং রেশম ও নানা সুগন্ধি মশলা সংগ্রহ করত এবং ভূমধ্যসাগরের বন্দরগুলিতে কিন্তু নিয়ে আসতো, এবং ভূমধ্যসাগরের বন্দর থেকে কিন্তু ইতালিরা ওখান থেকে হচ্ছে ওরা নিয়ে যেত, নিয়ে এদের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো। এবং সেখান থেকে ইতালির বণিকরা সেই পণ্যগুলো ইউরোপে বাজারে চালান করতো এবং প্রচুর পরিমাণে লাভ করতো, ঠিক আছে? এবার দেখো স্বর্ণ, হীরা, মানিক, দারুচিনি, এলাচ ইত্যাদি ভোগ্যপণ্য কি প্রাচীন প্রাচ্য দেশ থেকে ইউরোপে যেত, এবং এর ফলে বাংলা থেকে কিন্তু জগৎ বিখ্যাত কিন্তু কি যেত, মসলিন যেত। তাহলে বাংলার কি যেত, বাংলার কিন্তু জগৎ বিখ্যাত কিন্তু মসলিন কিন্তু যেত ইউরোপের বাজারে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে আরবরা, যে আরবদের সঙ্গে কিন্তু ইতালির একটা শহরে কিন্তু প্রচুর হচ্ছে বাণিজ্যিক লেনদেন তৈরি হচ্ছে, এবং সেই লেনদেনটা তৈরি হচ্ছে কি, যে আরব বণিকরা মূলত হচ্ছে গালফ অফ দা হচ্ছে আমাদের হচ্ছে আরবিয়ান সির মধ্যে অবস্থান করেছে, পাকিস্তান ওই কান্ট্রিটা, ওই দিকটায় রয়েছে কিন্তু আরব দেশটা, ঠিক আছে? আফ্রিকা এবং হচ্ছে এশিয়ার যে ওই গালফ রয়েছে, ওই গালফের অবস্থান করছে কিন্তু আমাদের হচ্ছে আরব দেশগুলো। এই আরব দেশটা হচ্ছে কি করছে, আমাদের ইন্ডিয়া থেকে এবং তার সাথে কিন্তু সিংহল এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রচুর পরিমাণে মণি, মুক্তা, রেশম, নানা সুগন্ধি মশলা নিয়ে যেত, এবং সেই মশলাগুলো কি করতো, ভূমধ্যসাগরে নিয়ে যেত, এবং ভূমধ্যসাগরের পথ দিয়ে কিন্তু ইতালির বণিকরা প্রচুর পরিমাণে স্বর্ণ, হীরা, মানিক, দারুচিনি, এলাচ ইত্যাদি কিন্তু নিয়ে যেত ভোগ্যপণ্য। এবং তার সাথে কিন্তু হচ্ছে বাংলার কিন্তু জগৎ বিখ্যাত কিন্তু মসলিন, যে মসলিনের কাপড় ছিল, সেই মসলিন কিন্তু যেত কিন্তু ইউরোপের বাজারে, ঠিক আছে? নেক্সট চলো দেখো, তখন সালটা ছিল 1493 তুর্কিদের হাতে কনস্টান্টিনোপল, দেখো 1453। হ্যাঁ 53 বললাম তো। 1453 সালে কি তুর্কিদের হাতে হচ্ছে কনস্টান্টিনোপলের, অর্থাৎ যে পূর্ব রোমান সাম্রাজ্যের কিন্তু পতন ঘটে। তাহলে তুর্কি কারা হচ্ছে কনস্টান্টিনোপল হচ্ছে বা পূর্ব রোমান সাম্রাজ্যে পতন ঘটাচ্ছে, পূর্ব রোমান সাম্রাজ্যকে পতন ঘটাচ্ছে কারা, যে তুর্কিরা পতন ঘটাচ্ছে। তাহলে কনস্টান্টিনোপল বা পূর্ব রোমান সাম্রাজ্যে পতন ঘটাচ্ছে, ঘটছে কবে, 1453 খ্রিস্টাব্দে। এবং এর ফলে কি প্রাচ্য দেশগুলিতে যাতায়াতের একমাত্র স্থলপথ ইউরোপীয়দের কাছে বন্ধ হয়ে যায়। তাহলে ইউরোপীয়দের কাছে কেন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তুর্কিরা সেই কনস্টান্টিনোপলের যে জায়গাটা সেটা কিন্তু দখল করে নিচ্ছে, এবং তার ফলে কিন্তু আমাদের হচ্ছে কিন্তু ব্লকেজ তৈরি হয়ে গেল। তাহলে তাহলে এই একটা দেশ ইউরোপ, আর এই হচ্ছে এশিয়া, মিডিলে কিন্তু এমন জায়গা রয়েছে সেখানে কিন্তু কি আবার এলো। আচ্ছা, তো
1453 খ্রিস্টাব্দে কি হচ্ছে, যখন হচ্ছে তুর্কিরা কনস্টান্টিনোপল বা পূর্ব রোমান সাম্রাজ্য দখল করে নেয়, তখন কি হচ্ছে যে প্রাচ্যের সাথে কিন্তু, অর্থাৎ এই যে পূর্ব এশীয় বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কিন্তু আমাদের হচ্ছে ইতালি কিন্তু বাণিজ্য বা আরবদের সঙ্গে বাণিজ্য কিন্তু পথটা কিন্তু ব্লক হয়ে যায়। এবং এই ব্লক হয়ে যাওয়ার জন্য কিন্তু তারা বিকল্প পথ খুঁজতে থাকে, এবং এই স্থলপথের ব্যবহার বন্ধ হয়ে যায়, এবং তার জন্য কিন্তু কি হবে, জলপথের ব্যবহার করতে হবে। এবং তখন প্রাচ্যের দেশগুলির বিকল্প হয়ে থাকে বাণিজ্য পথে সন্ধান করছিল, সেই বাণিজ্য পথ কি হবে, জলপথ হবে। এবং ভারতে আসার প্রথম প্রচেষ্টা চালাচ্ছে কি পর্তুগাল এবং স্পেনের নাবিকরা। যদি বলা হয় ভারতে আসার প্রথম হচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে কি পর্তুগাল এবং স্পেনের নাবিকরা। এবং এই প্রসঙ্গে পর্তুগালের যুবরাজের নাম কি হেনরি, 1394 থেকে 1460 এই সাল নাগাদ তিনি কি সর্বাগ্রে উল্লেখযোগ্য ছিলেন। তাহলে হচ্ছে পর্তুগালের কি ছিল, যুবরাজের নাম কি ছিল, যুবরাজ হেনরি। তিনি হচ্ছে 1394 থেকে 1460 এই সালে রাজত্ব করছে। এবং তার এই টাইম পিরিয়ডে কি হচ্ছে, পর্তুগাল কিন্তু প্রবল চেষ্টা চালায় কি এই ভারতীয় উপমহাদেশে কিন্তু আসার জন্য। এবং তার চেষ্টায় ও উৎসাহে বিভিন্ন ধরনের নৌ যন্ত্রপাতি, দেখো বিভিন্ন ধরনের নৌ যন্ত্রপাতি ও দিক নির্ণয় করার যন্ত্রপাতি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এবার দেখো কলম্বাস বলে একজন নাবিক ছিল, হ্যাঁ, যে তিনি ভারতে আসার জন্য কিন্তু যাত্রা হচ্ছে করেছিলেন। তিনি কিন্তু পৌঁছেছেন কোথায়, আমেরিকা। কেন, কারণ হচ্ছে তিনি হচ্ছে কিন্তু দিক ভুল করে তিনি চলে যায় কিন্তু আমেরিকায়। এবং আমেরিকা মহাদেশে যে তিনি পৌঁছে গেলে সেই আমেরিকা মহাদেশের নাম সেই বাসিন্দাদের হচ্ছে দেখে যে তারা হচ্ছে কি লাল রঙের হচ্ছে মুখ ছিল, তাই তাদেরকে বলতো কিন্তু রেড ইন্ডিয়ান বলতো। এবং এই কলম্বাস কিন্তু হচ্ছে প্রথম কি আবিষ্কার করছে, প্রথম আবিষ্কার করছে কিন্তু আমেরিকা মহাদেশ, ঠিক আছে। তাহলে হচ্ছে, তাহলে আমেরিকা মহাদেশের আবিষ্কর্তাকে ওই কলম্বাস, তাহলে আমেরিকা আবিষ্কার করছে কে, কলম্বাস, ঠিক আছে। আমেরিকা কলম্বাস অ্যাকচুয়ালি আসতে চেয়েছিল ভারতে, বাট চলে গেল কোথায়, আমাদের কিন্তু ইতে আমেরিকায় চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 1453 খ্রিস্টাব্দে আমরা আগে দেখো যখন হচ্ছে তোমরা দেখেছো যে আলেকজান্ডার হচ্ছে 326 বিসি তে ওই টাইম পিরিয়ডে যখন ভারত আক্রমণ করছে, তখন দেখো ইউরোপের সঙ্গে ভারতের কিন্তু স্থলভাগের মধ্য দিয়ে আসছে, ঠিক আছে। এই ইউরোপ আর এই ভারতের মধ্যে কিন্তু হচ্ছে এটা কিন্তু স্থলভাগের মধ্য দিয়ে কিন্তু আসছে, ঠিক আছে। আর আর এই যে জায়গার মধ্যে কি স্থলভাগের মধ্যে বিস্তৃত ছিল। এবং এখানে দেখো 1453 সাল নাগাদ কি হচ্ছে, যে তুর্কি জায়গার নাম ছিল পূর্ব রোমান সাম্রাজ্যটা কি হচ্ছে, তুর্কি কিন্তু দখল করে নিচ্ছে। নেওয়ার ফলে কি হচ্ছে, এদিকে কিন্তু ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে। তাই এই রাস্তা বন্ধ হয়ে গেল, যাওয়ার ফলে কি হবে, তার বিকল্প রাস্তা হিসেবে কি হবে, যে তারা হচ্ছে কিন্তু আটলান্টিক মহাসাগর হয়ে এখানে আফ্রিকা রয়েছে, সে আফ্রিকা মহাদেশের এই পূর্ব উপকূলের ইয়ে, হ্যাঁ, পশ্চিম উপকূল দিয়ে পূর্ব উপকূল হয়ে কিন্তু তাকে আসতে হবে, কিন্তু পুরো ভারতে আসতে হবে, ঠিক আছে। এইরকম কিন্তু বিকল্প তাকে কিন্তু পথ বা মার্গ তৈরি করতে হবে। এবং তার জন্য কিন্তু প্রচেষ্টা প্রথম চালায় কে, পর্তুগাল এবং স্পেন। এবং পর্তুগালের যুবরাজের নাম ছিল কে, হেনরি। এই হেনরি 1394 থেকে 1460 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু প্রথম কিন্তু প্রচেষ্টা চালিয়েছিল, তার মানে উদ্যোগে হয়েছিল। এবং প্রথম যিনি ভারতে আসার প্রচেষ্টা করছেন তিনি হচ্ছে কি, কলম্বাস। এবং কলম্বাস ভারতে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে তিনি কোন মহাদেশে আবিষ্কার করছে, প্রত্যেকে বলো। আমেরিকা। আচ্ছা, এবার যদি প্রশ্ন করা হয় যে কনস্টান্টিনোপলের পতন করা হয় কত সালে। 1453। আচ্ছা, ঠিক আছে। পর্তুগালের কোন হচ্ছে রাজা বা যুবরাজ এই যে ভারতে হচ্ছে নৌ অভিযানের জন্য হেনরি। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হেনরি। যুবরাজ হেনরি। হেনরি কোনো হচ্ছে যুবরাজ আগে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা। তোমাদের বাড়ি হেনরি নয়। এবার দেখো ওখানে একটা আমি নাবিক যে ছিল, বললাম। নাবিক হচ্ছে কি হেনরি। তার মৃত্যুর পর কিন্তু প্রায় 25 বছর পর কি বার্থালোমিউ দিয়াস বলে একজন ব্যক্তি আসছে। তোমরা আগে পড়েছিল, ক্লাস 5 6 এ পড়েছিল বার্থালোমিউ দিয়াস। এই বার্থালোমিউ দিয়াস নামে অপর এক পর্তুগিজ নাবিক কি করছে, 1486 সালে বিষুবরেখা বলতে আচ্ছা, তোমার হচ্ছে কি রয়েছে। যুবরাজের নামও হেনরি, আবার নাবিকের নামও হেনরি? হ্যাঁ, তো আহ নাকি একই লোক? আরে একই লোক নয়, দেখো আমাদের হচ্ছে একজন ও মানুষের আচ্ছা। নাম হচ্ছে হচ্ছে পঙ্কজ যদি থাকে, ভারতবর্ষের ধরুন প্রচুর মানুষের নাম পঙ্কজ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। উম, ঠিক আছে। পিয়ালি তো নাম তো একজনের নাম নেই। পিয়ালি দাস, পিয়ালি পোদ্দার, পিয়ালি তাঁতি, পিয়ালি মন্ডল, পিয়ালি জানা, পিয়ালি কর্মকার, এবং অনেক রয়েছে, ঠিক আছে।
ঠিক আছে? 1486 সালে কি হচ্ছে হ্যাঁ বিষ্ণুরেখা ঠিক আছে। অতিক্রম করে আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে তিনি হচ্ছে ভারতে অগ্রসর হতে সচেষ্ট হন। কিন্তু আফ্রিকার দক্ষিণ প্রান্তে যখন আসে তখন প্রবল ঝড়ের সম্মুখীন হতে হয় এবং এই কারণে তিনি আফ্রিকার শেষ প্রান্তের নামকরণ করেছিলেন কি ঝড়ের অন্তরীপ বা কেপ অফ দ্য স্টর্ম। তাহলে দেখো যে 1486 খ্রিস্টাব্দে কি বার্থালোমিউ দিয়াজ বলে আরেকজন পর্তুগিজ নামে কি করছে রওনা দিচ্ছে কিন্তু ভারতের উদ্দেশ্যে। তিনি কিন্তু আফ্রিকার দক্ষিণ উপকূলে পশ্চিম উপকূল দিয়ে যখন ভারতের দিকে অগ্রসর হয় তখন এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের যখন এই পশ্চিম উপকূল দিয়ে যখন এসে এই দক্ষিণ উপকূলে যখন পৌঁছে যায় তখন এই জায়গায় কি হয় প্রবল কিন্তু ঝড়ের সম্মুখীন হয়। তিনি তখন এই জায়গাটার নাম দিচ্ছে কি কেপ অফ স্টর্ম বা ঝড়ের অন্তরীপ। এবার পর্তুগালের রাজা দ্বিতীয় জনের আমলে, হ্যাঁ, যে এই বিশ্বাস জন্মায় যে আফ্রিকার দক্ষিণ উপকূলের পথ বেয়ে প্রাচ্যের দেশগুলিতে পৌঁছানো সম্ভব এবং এই কারণে তিনি হচ্ছে এই অন্তরীপের নাম দিচ্ছে কি উত্তম আশা অন্তরীপকে। পর্তুগালের রাজা দ্বিতীয় জন এই এর নাম দিচ্ছে কিন্তু কেপ অফ দ্য গুড হোপ বা হচ্ছে উত্তম আশা অন্তরীপ। তাহলে যে ঝড়ের অন্তরীপের অপর নাম দিচ্ছে কি উত্তম আশা অন্তরীপকে, যে পর্তুগালের রাজা কিন্তু দ্বিতীয় জন। কারণ কি এই তাদের মনে বিশ্বাস জন্মায় যে যদি আমরা একবার কিন্তু এই ঝড়টাকে কাটিয়ে রাখতে উঠতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো দিন দেখতে পাবো। তার জন্য কিন্তু তারা উত্তম আশা, হ্যাঁ, উত্তম আশা মানে উত্তম আশা মানে কি উত্তম মানে সব থেকে ভালো, ভালো আশা আছো। মানে হোপ, এই উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ দ্য গুড হোপ বলে কিন্তু হচ্ছে উল্লেখ করেছেন। ঠিক আছে, ঝড়ের অন্তরীপকে। ঠিক আছে, ঝড়ের অন্তরীপ অপর নাম কি কেপ অফ দ্য হচ্ছে ওটা জিওডি কেন, জি ডবল ডি হয় না? গুড, কেপ অফ দ্য গুড। ও হয়েছে ভুল পড়ে গিয়েছে, ও করে নেবে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে ইউরোপীয় হিসাবে ইউরোপ থেকে হচ্ছে সরাসরি হচ্ছে ভারতে আসার জলপথ আবিষ্কারের কর্তৃত্ব হলো কিন্তু এক পর্তুগিজ নাবিক, তার নাম হচ্ছে কিন্তু ভাস্কো ডা গামা। তাহলে এর পরবর্তীকালে কিন্তু ভাস্কো ডা গামা বলে আরেকজন পর্তুগিজ নাবিক, তিনি চেষ্টা করছেন কি 1497 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানীর নাম কি লিসবন থেকে কিন্তু উত্তম আশা অন্তরীপ ঘুরে, মানে এই উত্তর আশা যে অন্তরীপ ছিল সেই উত্তর আশা অন্তরীপ ঘুরে কি করছে তিনি হচ্ছে সরাসরি কিন্তু ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কালিকট বন্দরে এসে উপস্থিত হচ্ছে কবে 1498 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের 1 বছরের টাইম লেগেছে। সেই 1 বছরের টাইমে কিন্তু পর্তুগাল থেকে ভাস্কো ডা গামা কিন্তু প্রথম পর্তুগিজ নাবিক, তিনি হচ্ছে ভারতে আসতে কিন্তু হচ্ছে সফল হয়েছিলেন। তাহলে এবার দেখো নেক্সট পেজে দেখো 1498 সালে কালিকট বন্দরে এসে পৌঁছানো হচ্ছে কে আমাদের হচ্ছে ভাস্কো ডা গামা এবং তাকে স্বাগত জানায় কালিকটের রাজার নাম কি ছিল জামোরিন বা জামোরিন ছিল কিন্তু কালিকটের রাজা। 3 মাস থাকার পর 1499 সালে তিনি দেশে ফিরে যান। এখানে তো গল্প, এই যে ভাস্কো ডা গামা এসেছিল এর মধ্যে হচ্ছে সব থেকে বদমাস এবং হচ্ছে শয়তান লোক কিন্তু কেউ ছিল না। তুমি ভাবছো যে ইংরেজরা একমাত্র হচ্ছে মানে ভারতের শোষণ করেছিল, না, এই পর্তুগিজরা প্রথম কিন্তু শোষণ আরম্ভ করে, এসেই মাত্র যুদ্ধ দুমদাম দুমদাম আরম্ভ করে দিয়েছে। এই 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 গল্প তুমি পাবে না কোথাও। কারণ এসেই মাত্র কিন্তু হচ্ছে কেরালা অ্যাটাক বললো যে মানে প্রথম দেখো ও 1498 খ্রিস্টাব্দে কিন্তু আসছে নাবিকের বেশে, এসে তো হচ্ছে ও চাইছে যে গ্রাম ফ্রাম হচ্ছে ব্যবসা বাণিজ্য করুন, জামলিন কিন্তু সেটা দেয়নি। তারপরে জামলিনকে মানে বলে যাচ্ছে যে আমি তো আই উইল সি ইউ, আমি তোমাকে দেখে নেব বলে তখন কিন্তু জাহাজ ভর্তি মশলা এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি নিয়ে পালিয়ে যাচ্ছে। ও তখন 1499 সালে পালিয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে পালিয়ে যাচ্ছে, সমস্ত কিছু খুঁটিনাটি দেখে গিয়েছে। গিয়ে 1502 খ্রিস্টাব্দ কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য কিন্তু ভাস্কো ডা গামা ব্যাক করছে। তখন কিন্তু নিয়ে আসছে কিন্তু এখানে বলেনি প্রচুর পরিমাণে গোলা, বন্দুক এবং হচ্ছে কামান, যে যার মতো পেরেছে দুমদাম নিয়ে চলে এসছে। নিয়ে এসে তিনি হচ্ছে কিন্তু কোচিন এবং দেখো কান্নানন, হ্যাঁ এটা কান্নানন হবে, কান্নানন নামে দুটি জায়গা কিন্তু হচ্ছে পর্তুগিজ বাণিজ্য কুঠি বানাচ্ছে জোর করে। কান্নান। কান্নানন হবে, হ্যাঁ, ওটা হচ্ছে কান্নান করেছে করেছে বইয়ের থেকে। তো কান্নানন বলে একটা জায়গা ছিল, সেই কান্নানন বলে জায়গাটা কিন্তু হচ্ছে আর হচ্ছে কোচিনে কিন্তু তারা হচ্ছে বাণিজ্য কুঠি মানে স্থাপন করছে। তাহলে সে এলো মানে 2 বছর পরে আবার ব্যাক করলো। 2 বছর পরে ব্যাক করে কি করছে সমস্ত যা পেয়েছে সব নিয়ে চলে এসেছে দেশ থেকে, হ্যাঁ, সৈন্য টৈন্য যা পেয়েছে সব নিয়ে। কারণ ভারতের একটা দেখো এই তিনি যে পরিমাণ হচ্ছে মশলা 3-4টে জাহাজে করে নিয়ে গিয়েছিল
সেই জাহাজে যে পরিমাণ মশলা ছিল সেই মশলায় বিক্রি করে তার যা হচ্ছে, তার যাত্রাপথের খরচের হচ্ছে মানে থেকে বহু গুণ হচ্ছে তার হচ্ছে কিন্তু লাভ হয়েছিল। তার জন্য কিন্তু বুঝতে পারলো যে এখানে শুধুমাত্র মশলা নয় এবং বিভিন্ন ধরনের স্বর্ণ খনি থেকে সমস্ত করে প্রচুর মূল্যবান দ্রব্যাদি রয়েছে। তার জন্য কিন্তু তিনি হচ্ছে এখান থেকে কিন্তু আক্রমণের উদ্দেশ্যে কিন্তু চলে আসছে 1502 খ্রিস্টাব্দে। দেখো, এবার দেখো, তাহলে ভাস্কো ডা গামা দ্বিতীয়বারের জন্য ভারতে আসছে কবে? 1502 সালে। প্রথম আসছে 1498 সালে, ঠিক আছে? 1500 সাল নাগাদ পর্তুগালের রাজা কি প্রথম আচ্ছা, ওটাকে ম্যানুয়াল। 98 কেন বলে না, ওটা 98 বলে না? আরে বাবা, এই নিয়ে যদি তুমি ঝামেলা করতে থাকবে 98 98 নিয়ে, তাহলে কি এই বয়সে তাহলে না না, পড়াশোনা হবে? ওটা আমি 98 বলি, ওই জন্য বললাম। এটা নিয়ে কি মানে মানে পড়ার মাঝে কি ডিস্টার্ব করা উচিত? না, ঠিক আছে। সামান্য যদি মুখে ইয়ে দাও, কুলু দাও, যখন জিজ্ঞাসা করো তখন উত্তর দেবে। মুখ বড্ড চলে। 1500 সালে রাজা প্রথম ম্যানুয়েলের এর নির্দেশে পেদ্রো অ্যালভারেজ, হ্যাঁ, পেদ্রো অ্যালভারেজ ক্যাব্রাল, এই যে ব্যক্তি, তিনি হচ্ছে কি করছে, পর্তুগিজ নাবিক লিসবন থেকে 13টি জাহাজ নিয়ে কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং পর্তুগিজ কত 1200 সৈন্য নিয়ে এবং প্রচুর বাণিজ্য ও সামগ্রী নিয়ে কিন্তু ভারতে এসেছিল। দেখো তাহলে হচ্ছে 1500 সাল নাগাদ কিন্তু পর্তুগালের রাজাকে প্রথম ম্যানুয়াল তার নির্দেশে কি পেদ্রো অ্যালভারেজ ক্যাব্রাল নামে একজন পর্তুগিজ নাবিক। তার যদি প্রশ্ন হয় দ্বিতীয় পর্তুগিজ নাবিক কে ভারতে আসে, দ্বিতীয় পর্তুগিজ নাবিক আরে ভাই, নাবিক যিনি ভারতে আসছে তিনি কে, তার নাম কি? এবার উত্তর দাও। পেড্রো পেদ্রো আলভারেজ ক্যাব্রাল। অ্যালভারেজ ক্যাব্রাল। দ্বিতীয় যে পর্তুগিজ নাবিক ভারতে আসে তার নাম কি? পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। এবং তিনি পর্তুগিজ থেকে কি করছে, প্রচুর পরিমাণে লিসবন থেকে 13খানা জাহাজ নিয়ে আসছে এবং 1200 প্লাস কিন্তু সৈন্য নিয়ে আসছে এবং প্রচুর যুদ্ধ সামগ্রী নিয়ে আসছে। তাহলে কি উদ্দেশ্যে আসছে? যে ভারতে তার সৈন্য নিয়ে তুমি বাণিজ্য করতে আসছো, তোমার সৈন্য নিয়ে আসার কি প্রয়োজন? তাহলে এই বোঝা যাচ্ছে যে ভারতের অবস্থা কিন্তু এবার খারাপের দিকে যাচ্ছে। এবার দেখো নেক্সট আমরা যেতে, সরি, কিন্তু ভারতে আসতে গিয়ে আটলান্টিক মহাসাগরের পাড়ি দিয়ে প্রবল বায়ুর মুখে কিন্তু সরাসরি পশ্চিম আমেরিকার মুখমণ্ডলে ব্রাজিলে গিয়ে, হ্যাঁ, উপস্থিত হন এবং এরপরে কাব্রাল পুনরায় যাত্রা শুরু করে উত্তর মহাসাগর অন্তরী হয়ে ভারতে উপস্থিত হন এবং তিনি কালিকট ও কোচিন দুটি হচ্ছে পর্তুগিজ বাণিজ্য কুটি স্থাপন করছে। তাহলে কালিকট এবং হচ্ছে কোচিন, এই দুটি জায়গায় এর আগে কি করেছিলাম হচ্ছে কোচিন এবং কান্নাননে পড়েছিলাম, এবারে পড়ছে কি কালিকট হুম। এবং কোথায়, কোচিন, এই দুটি জায়গায় বাণিজ্য কুঠি, হ্যাঁ, সেটা নির্মাণ করছে কে? সেটা হচ্ছে নির্মাণ করেন, নামটা বলো, কে নির্মাণ করছে? 1502 খ্রিস্টাব্দে তৈরি করছে কিন্তু কে, নামটা বলো? পেদ্রো অ্যালভারেজ কাব্রাল, ঠিক আছে? পেদ- হুম, পেদ্রো হুম, অ্যালভারেজ কাব্রাল, ঠিক আছে? এই ক্যাব্রাল। ভদ্রলোক কিন্তু 1502 খ্রিস্টাব্দে কি করছে, কালিকট এবং হচ্ছে কিন্তু কোচিনে কি করছে, বাণিজ্য কুঠি নির্মাণ করছে এবং কিছুদিন কোচিনে থাকার পর জাহাজ ভর্তি মশলা নিয়ে নিজের দেশে কিন্তু আবার পালিয়ে যান। ঠিক আছে, তাহলে হলো। এবার যদি প্রশ্ন করা যায় দ্বিতীয় হচ্ছে পর্তুগিজ হুম। হিসাবে, হ্যাঁ, নাবিক হিসেবে কে ভারতের বুকে পাড়ি দেন এবং কত খ্রিস্টাব্দে পাড়ি দিয়েছিলেন? পেদ্রো আলভারেজ ক্যাব্রাল, পনেরোশো আচ্ছা, দুই খ্রিস্টাব্দে কালিকট এবং কোচিনের বাণিজ্য কুঠি নির্মাণ হয় কবে এবং কে নির্মাণ করেছিলেন? পেড্রো ভাস্কো দা অ্যালভারেজ গামা। কার্ভার, ইয়ার অফ দ্য 1502। এক্ষুনি বলে দিলাম, মাথার মধ্যে থাকে না। ও, আচ্ছা, না, কালিকটারই কি বললেন একটা? কালিকট ও কোচিন, মাথা মস্তিষ্ক ঠিক রেখে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা। পর্তুগালের লোকেদের বলা হতো কিন্তু পর্তুগিজ বলা হতো। ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় ছিল কে? ফ্রান্সিসকো ডি আলমেডা এবং তিনি প্রথম কিন্তু কি নীল জলের নীতি বা ব্লু ওয়াটার পলিসি কিন্তু নেন।
তাহলে প্রথম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি নিচ্ছে কে? তিনি হচ্ছে কিন্তু পর্তুগিজের যে ভাইসরয় ছিল, তাহলে যদি বলা হয় ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়ের নাম কি? ফ্রান্সিসকো ডি আলমেডা। এবং তিনি ছিল কি? নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি কিন্তু প্রবর্তক, মানে মানে চালু করেছিল কে? পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। তাহলে হয়েছে, আমরা জানতে পারলাম যে পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল কি করছে? প্রথম কিন্তু ব্লু ওয়াটার পলিসি কিন্তু তিনি নিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় স্যার রাখতে হবে। ফ্রান্সিসকো ডি আলমিডা করেছেন না? হ্যাঁ, ফ্রান্সিসকো ডি আলমেডা, সরি, ফ্রান্সিসকো ডি আলমেডা, ফ্রান্সিসকো ডি আলমেডা। তিনি হচ্ছে ব্লু ওয়াটার হচ্ছে মানে হুম। পলিসি কিন্তু প্রথম কিন্তু নিয়েছিলেন, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নীল জলের নীতিটা কি একটু বলবেন বিষয়টা? নিজের যদি কিচ্ছু নয়, অত জেনে লাভ নেই, পরে কি বলছি। বিষয়টা কি? দেখো, এই টাইম পিরিয়ডটা যে তোমার হচ্ছে কি, ফ্রান্সিসকো ডি আলমেডা, ইনি ভারতে আসছে কিন্তু কবে? 1505 খ্রিস্টাব্দে। 1505 খ্রিস্টাব্দে ভারতে আসছে। এবং হচ্ছে তিনি হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান ভাইসরয় ছিলেন, ইন্ডিয়ান পর্তুগিজ ভাইসরয় ছিলেন। এবং তিনি কিন্তু হচ্ছে কি করছে যে ব্লু ওয়াটার পলিসি, মানে কি, যে ট্রেড ইন্টারেস্টের জন্য কিন্তু তিনি হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ান ওশেনে যে তিনি হচ্ছে রাজত্ব করার জন্য কিন্তু ব্লু ওয়াটার পলিসি নিয়েছিল। যে ব্লু ওয়াটার পলিসি বলতে কি, যে ইন্ডিয়ান ওশেন কিন্তু পুরোপুরি রেন্ডার নিয়ে নিয়েছিল, মানে কি, ওখানে বাণিজ্য করার দায়িত্ব পুরোটা কিন্তু পর্তুগিজদের হয়ে যায়। তাই ওই যে যেহেতু হচ্ছে মানে ওশানের জল হচ্ছে নীল হয়ে থাকে, তাই জন্য এই যে যিনি হচ্ছে পলিসি নিয়েছিল, তাকে কিন্তু নাম দিয়েছে কি? ব্লু ওয়াটার পলিসি বা নীল জলের নীতি। মানে পুরো সমুদ্রটাকে কিন্তু পুরো উনি নিজের আন্ডারের মধ্যে রেখেছিল কে? ফ্রান্সিসকো ডি আলমেডা। এই ফ্রান্সিসকো ডি আলমেডা ভারতে আসছে কবে? তিনি ভারতে আসে কিন্তু 1505 খ্রিস্টাব্দে, মনে রাখবে। 1502 খ্রিস্টাব্দে আসছিল কে? পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। তারপরে আসছে কি 1505 খ্রিস্টাব্দে কে? আমাদের হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেডা। তিনি ছিল কি? প্রথম পর্তুগিজ হচ্ছে গভর্নর ছিলেন। এবং হচ্ছে কিন্তু এই যে ব্লু ওয়াটার যে নীতি, তিনি কিন্তু নিয়েছিলেন। এরপরে দেখো, এবং হচ্ছে এই যে ফ্রান্সিসকো ডি প্রথম গভর্নর ছিলেন। এবং তিনি কোচিনে একটি কিন্তু দুর্গ নির্মাণ করছে কে? এই যে ফ্রান্সিসকো ডি আলমেডা কিন্তু হচ্ছে কোচিনে কিন্তু কি করছে? একটা দুর্গ নির্মাণ করছে। এবং এই দুর্গটি প্রথম ইউরোপীয় দুর্গ। তাহলে প্রথম ইউরোপীয় দুর্গ কোথায় নির্মাণ হয়? কোচিনে। কে করছে? তিনি হচ্ছে কিন্তু ফ্রান্সিসকো ডি আলমেডা। তাহলে ফ্রান্সিসকো ডি ফ্রান্সিসকো ডি আলমেডা হচ্ছে কিন্তু কোচিনে প্রথম দুর্গ নির্মাণ করছে। এবং এই দুর্গ কিন্তু হচ্ছে প্রথম ইউরোপীয় দুর্গ। এবং বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা? পর্তুগিজ। বাংলায় পর্তুগিজরা কবে এসেছিল? 1516 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু বাংলায় কিন্তু ইউরোপীয়রা প্রথম এসেছিল বাংলায়। 1516 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1516 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম কিন্তু ইউরোপীয়রা বাংলায় এসেছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন হয় যে পর্তুগিজ কারা? পর্তুগিজ হচ্ছে কিন্তু কারা? পর্তুগালের লোকেরা কিন্তু পর্তুগিজ নামে পরিচিত। পর্তুগালের লোকেরা পর্তুগিজ। আচ্ছা, প্রথম হচ্ছে যে পর্তুগিজ ভাইসরয়, ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়ের নাম কি? ফ্রান্সিসকো ডি আলমিডা। তিনি কবে ভারতে আসে? 1505 খ্রিস্টাব্দে। ফ্রান্সিসকো ডি আলমেডা কোন বিখ্যাত হচ্ছে নীতি গ্রহণ করেছিল? নীল জলের নীতি বা ব্লু ওয়াটার পলিসি। আচ্ছা, প্রথম ভারতে হচ্ছে কোথায় ইউরোপীয় দুর্গ গড়ে ওঠে এবং নির্মাণ করেছিল কারা কোচিনে। বা কে? কোচিনে ফ্রান্সিসকো ডি আলমিডা। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, এবারে কিন্তু আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নাম পড়বো। আদৌ দেয়া আছে কি দেখি না এই বিবৃতিতে। চলো, তিনি হচ্ছে কিন্তু এখানে দেওয়া নেই, তার নামটা কিন্তু, এটা খুব বড় ভুল করেছে। চলো আগের পেজে যাই, তার নাম লিখে নি। তিনি হচ্ছে কিন্তু আলফানসো ডি আলবুকার্ক, দ্বিতীয় হচ্ছে পর্তুগিজ হচ্ছে গভর্নর। পরবর্তীকালে এই নোটটা আমি দিয়ে দেবো। এবং আমি আমি নিজে যখন হচ্ছে নোট লিখবো, আমার হ্যান্ড রিটেন নোট যখন হবে তখন আলাদা বিষয়, তখন সে নোট অন্য হবে। ওরা হ্যান্ড রিটেন নোট দিলে তোমরা বুঝতে পারবে না, প্রথমত কারণ হচ্ছে আমার শর্ট ফর্মে লেখা থাকে, শর্ট ফর্মে বোঝার ক্ষমতা সবার থাকে না, না পড়লে। দেখো, এবার একজন ব্যক্তির নাম আছে কি, আমরা হচ্ছে কি বললাম, ফ্রান্সিসকো ডি আলমেডা পড়ে নিয়েছি। এবার পড়বো কি? আলফানসো ডি আলবুকার্ক। কি নাম? প্রত্যেকে বলো, আলফানসো ডি আলবুকার্ক। আলফান্সো ডি আলবুকার। এর ভাই, দেখো, আলফানসো ডি আলবুকার্ক, ঠিক আছে? BU
Cuerqueux, আলফানসো ডি আলবুকার্ক। এর নাম অনুসারে কিন্তু এটা বিখ্যাত নাম, আমের নাম রয়েছে, আলফানসো আম, আলফানসো ডি আলবুকার্ক। আগে মাজানা স্লাইসের অ্যাড দিত কে, ওই যে ক্যাটরিনা কাইফ, তিনি তখন হচ্ছে কি আলফানসো ডি হুম। আলফানসো আমের কিন্তু অ্যাড দিত। হ্যাঁ, তিনি হচ্ছে আলফানসো আমের অ্যাড দিত কিন্তু, ঠিক আছে। এই যে আলফানসো ডি আলবুকা কিন্তু হচ্ছে কি ছিল, 1500 হচ্ছে তিনি হচ্ছে 9 সালে ভারতে, তিনি ভারতে আসে কবে, 1509 সালে কিন্তু ইন্ডিয়াতে আসে। কেম ইন ইন্ডিয়া কে, ফ্রান্সিসকো ডি আলমেডা। এবং এই ফ্রান্সিসকো ডি আলমেডা ছিল সেকেন্ড, হ্যাঁ, ইন্ডিয়ান পর্তুগিজ গভর্নর। আর বুকার কালবেলা কোথা থেকে আসলো? হ্যাঁ, আলফানসো ডি আলবুকার্ক ছিল সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে কি পর্তুগিজ গভর্নর। সেকেন্ড যারা ইন্ডিয়ান পর্তুগিজ গভর্নরের নাম কি, আলফানসো ডি আলবুকার্ক। ইনি ভারতে আসছে কবে, 1509 খ্রিস্টাব্দে, কিন্তু এটা মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ। এবং কিন্তু হচ্ছে 1509 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে, এবং তারপরে আমি এখানে এটা লিখে দিই, তিনি 1510 খ্রিস্টাব্দে বিজাপুরে বিজাপুরের শাসককে ইউসুফ আদিল শাহ থেকে কিন্তু গোয়া দখল করছে। তাই তিনি হচ্ছে 1510 সালে কিন্তু গোয়া দখল করছে। 1510 সালে কি করছে, গোয়া, যে পর্তুগিজের রাজধানী ছিল পরবর্তীকালে গোয়া হবে, সেই গোয়া দখল করছে কবে, 1510 সালে। কাদের কাছ থেকে মনে রাখবে, এটা হচ্ছে ইউসুফ আদিল শাহ, ইউসুফ আদিল শাহ। এই ইউসুফ আদিল শাহ কে ছিল মনে রাখবে, ইউসুফ আদিল শাহ ছিল বিজাপুরের শাসক। বিজাপুরের শাসক ইউসুফ আদিল শাহর কাছ থেকে কিন্তু 1510 সালে কি করছে, এই যে মিস্টার হচ্ছে আলফানসো ডি আলবুকা কি করছে বলো, গোয়া দখল করে নিচ্ছে। এটা মনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিলে মেঘনা পান্ডে? এবার দেখো আমরা যেটা পড়লাম এই আলফানসো ডি আলবুকার্ক সম্পর্কে, আলফানসো ডি আলবুকার্ক ইনি কিন্তু সেকেন্ড, আমরা কি পড়ছি, আহ পর্তুগিজ গভর্নর আলফানসো ডি আলবুকার্ক। হ্যাঁ, ইনি হচ্ছে সেকেন্ড আমাদের পর্তুগিজ গভর্নর। তিনি কি করছে, 1510 সালে কি করছে, গোয়া দখল করছে বিজাপুরে ইউসুফ আদিল শাহ কাছ থেকে, ঠিক আছে। এবারে আমাদের কিন্তু যেটা জানার তিনি হচ্ছে কি রিয়েল ফাউন্ডার অফ দা কিন্তু হচ্ছে পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। তাহলে তিনি কে ছিল, যে রিয়েল ফাউন্ডার পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে। মানে ভারতে পর্তুগিজ যে যে সাম্রাজ্যের প্রতিষ্ঠা, মানে প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে, রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে হচ্ছে মানে ইন্ডিয়াতে পর্তুগিজদের হচ্ছে ক্ষমতার হচ্ছে মানে স্থাপনের প্রধান যে কারিগর কে ছিল, তাহলে হচ্ছে তিনি হচ্ছে আলফানসো ডি আলবুকার্ক, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই আলফানসো ডি আলবুকার্ক সম্পর্কে হয়েছে। এবার আলবুকার্ক 1511 খ্রিস্টাব্দে কিন্তু মালাক্কা, যেটা হচ্ছে মালাক্কা প্রণালী দখল করছে, কি করছে, 1511 খ্রিস্টাব্দে, এনার অবদান অনেক। 1511 খ্রিস্টাব্দে কি করছে, মালাক্কা প্রণালী দখল করছে। মালাক্কা, ওয়েট ভাই, মালাক্কা দখল করছে, মালাক্কা যে প্রণালী রয়েছে সে মালাক্কা দখল করছে কে, আলফানসো ডি আলবুকার্ক, ঠিক আছে। এবারে তিনি হচ্ছে কি 1515 খ্রিস্টাব্দে হরমুজ যে সেটা কিন্তু দখল করছে। এবারে কিন্তু এনার সম্পর্কে হয়ে গেল। এর পরবর্তীকালে কিন্তু আমরা কি পড়বো, পরবর্তী আমরা, আচ্ছা এর আগে আমি প্রশ্নগুলো প্রত্যেককে ধরে নিই, যে
ভারতের সেকেন্ড পাপিয়া বলো, ভারতের সেকেন্ড পর্তুগিজ গভর্নরের নাম ছিল কে? ভারতের সেকেন্ড পর্তুগিজ গভর্নরের নাম পাপিয়া কি ছিল? কোথায়? পাপিয়া বলে তো কেউ নেই এখানে। যেই আছে তুমি বলো। আলফান্ডো আলফান্ডো ডি আলবুকার্ক। আলফান্ডো নয়, আলফানসো বলে বলে যাচ্ছি, আলফান্ডো করছে। ও, আলফান্সো আলফান্সো। আহ, আলফানসো ডি আলবুকার্ক। আচ্ছা, মেঘনা বলো হুম। যে আলফানসো ডি আলবুকার্ক ভারতে আসে কবে? তিনি কোন সময় পিরিয়ডে ভারতে আসছে, কত সালে? তিনি ভারতে আসছে 1509 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, পিয়ালি বলো যে তিনি হচ্ছে যে আলফানসো ডি আলবুকার্ক, ইনি হচ্ছে গোয়া দখল করছে কবে এবং কাদের কাছ থেকে? ইউসুফ আদিল সাহেবের কাছ থেকে হচ্ছে বিজাপ উম, বিজাপুরের শাসক, তার কাছ থেকে গোয়া দখল করছে 1510 খ্রিস্টাব্দে। ভালো করে গুছিয়ে বলতে শেখো, এরকম হচ্ছে পাগলের মতো ঘ্যাড় করে বললে কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে। এত বড় আচ্ছা, ধর 1510 খ্রিস্টাব্দে একটা উত্তর দিতে হলে ইউসুফ আদিল শাহ। ভদ্রভাবে উত্তর দাও, হ্যাঁ। পরীক্ষায় উত্তর দিতে হলে 1510 খ্রিস্টাব্দে আলফানসো ডি আলবুকার্ক ইউসুফ আদিল শাহ, মানে বিজাপুরের শাসক ইউসুফ আদিল শাহর কাছ থেকে কি দখল করছে? গোয়া দখল করছে। এটাই একটা পরিপূর্ণ অ্যান্সার। আচ্ছা। এসআইয়ের পরীক্ষা দেবে, মেন্সে প্রশ্ন এরকম 2 নম্বরের প্রশ্ন যখন থাকবে, বট প্রশ্ন, তখন হচ্ছে তখন মাথা তখন জার্নি হয়ে যাবে লিখতে গেলে। আচ্ছা, ভারতের হচ্ছে কি রিয়েল ফাউন্ডার অফ দ্য পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া কে ছিল, মেঘনা বলো। ভারতে হচ্ছে যে পর্তুগিজ শাসনের কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? হু ইজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া? ফ্রান্সিসকো ডি আলমেডা। না, আলফানসো ডি আলবুকার্ক। ফ্রান্সিসকো ডি আলমেডা ছিল কিন্তু প্রথম, তিনি এসে কিন্তু কি প্রথম করছে? ভাইসরয়। হ্যাঁ, প্রথম তিনি আসছে, ঠিক আছে, বাট রিয়েল ফাউন্ডার ইজ নট ফ্রান্সিসকো ডি আলমেডা। আলফানসো ডি আলবুকার্ক ইজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দা হচ্ছে কিন্তু আমাদের পর্তুগিজ, ঠিক আছে। আর কত খ্রিস্টাব্দে হচ্ছে তিনি মালাক্কা প্রণালী দখল করছে আলফানসো ডি আলবুকার্ক? 1511 1511 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে। 1511 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, এই আলফানসো ডি আলবুকার্ক কিন্তু আহ ইনি হচ্ছে হরমুজ দখল করছে 1515 সালে। হরমুজ বলে একটা জায়গা ছিল, লিখে নাও। হরমুজ, HORMUZ, বা হর ময়স্য বর্গিনের জল লিখে নিও, হরমুজ দখল করছে, ঠিক আছে। 1515, তিনি তার রাজত্বকাল কত? 1509 থেকে 1515, এই 6 বছর তিনি রাজত্ব করছে। কে? মনে হচ্ছে আলফানসো ডি আলবুকার্ক। এবং কিন্তু যদি তার নাম, সেকেন্ড গভর্নরের নাম মনে রাখো, তো হচ্ছে কিন্তু আলফানসো বলে একটা আম রয়েছে, যা হচ্ছে কিন্তু ওই ক্যাটরিনা কাইফ, তিনি হচ্ছে মানে অ্যাড দিত হচ্ছে স্লাইস নাকি একটা, বেশ ওই তখন হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এবার যে ব্যক্তি আসছে তার নাম হচ্ছে কি নিনহো ডি কুনহা। হ্যাঁ, নিনহো ডি কুনহা কিন্তু সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নাম। দেখো 1500, হ্যাঁ, এই যে তিনি নিনহো ডি কুনহা, নিনো দা কুনহা, ইনি আসছে কবে? 1529 সালে, ঠিক আছে। ইনি ভারতে আসছে কত? 1529 সালে, ঠিক আছে। এবং দেখো একটা কথা মনে রাখবে যে পর্তুগিজদের আর এই যে ভাস্কো ডা গামা, এই ভাস্কো ডা গামা কিন্তু হচ্ছে ভারতে কিন্তু উনি মারা যাচ্ছে কিন্তু ভারতে, কিন্তু ভাস্কো ডা গামা কিন্তু ভারতে মারা যাবে। খাতা যদি পুরোনো খাতাটা আনতে পারতাম তখন ঠিক ঠিক ছিল, এবার বলতে দিতে পারতাম। তো ভাস্কো ডা গামা, আচ্ছা 1 মিনিট ধরো, 1 মিনিট জাস্ট ধরো।
এক্সট্রা পয়েন্ট দিচ্ছি, একটু ধরে রাখো, জাস্ট এক মিনিট। হ্যালো। বলুন। হুম, পেয়েছে। তো আমাদের হচ্ছে যে যেটা পড়তে হবে, দেখো যে 1529 খ্রিস্টাব্দে কি করছে নিনোদি কুনহা। এবার আমি এখানে এটা জাস্ট এই যে ফাঁকাটা রয়েছে এখানে আমি লিখে দিচ্ছি, একটা তুমি লিখে নিও। হ্যাঁ, যে আমরা আগে পড়েছি কি ভাস্কো ডা গামা যিনি ছিল, তিনি ভারতে আসছে, এক্সট্রা পয়েন্ট এটা লিখে নিও। ভাস্কো ডা গামা থার্ড টাইম ভারতে আসছে কবে? ভাস্কো ডা গামা ইনি থার্ড টাইম ভারতে আসছে লিখে নেবে 1524 সালে। 1524 সালে আসছে এবং থাকছে কবে? 1539 সালে। তিনি হচ্ছে কি হচ্ছে 1539 সালে কিন্তু তিনি হচ্ছে মারা যাচ্ছে কিন্তু 25 অফ দ্য ডিসেম্বর। 25 অফ দ্য ডিসেম্বর কিন্তু ভারতে কিন্তু তিনি মারা যান। হ্যাঁ, কোথায় মারা যায়? তিনি মারা যায় কোচিনে, মারা যায় কোচিনে। ভাই এরা কারা বলতো ক্লাসের ইতে মিডিলে আসে? আমি জাস্ট এবারে করে দেবো যে ক্লাসের কোথায় থাকা অর্পণ চক্রবর্তী এতক্ষণ পরে? পড়াচ্ছিলাম দাদা, এই পড়ে ও, উঠলাম, জাস্ট 30 সেকেন্ড হলো। ভাস্কো ডা গামা সেকেন্ড টাইম, থার্ড টাইম হচ্ছে ভারতে আসছে কবে? ভাস্কো ডা গামা কিন্তু থার্ড টাইম ভারতে আসছে হচ্ছে 1524 সালে। থার্ড টাইম, এটা লিখে নিও, থার্ড টাইম ভারতে আসছে কবে? 1524 সালে। এবং 1539 সালে কিন্তু তিনি মারা যাচ্ছে কোথায়? 25 ডিসেম্বর কোচিনে মারা যাচ্ছে, এটা লিখে নিও। এবার দেখো নিনহদি কুনহা, এই নিনহদি কুনহা হচ্ছে 1529 সালে কিন্তু ইন্ডিয়াতে আসছে। ইনি ছিল কি থার্ড পর্তুগিজ গভর্নর, থার্ড পর্তুগিজ গভর্নর, ঠিক আছে? থার্ড গভর্নর ছিল কে? নিনহদি কুনহা। এবং 1530 সালে কি করছে পর্তুগিজের গভর্নর নিনহদি কুনহা কোচিন থেকে কিন্তু রাজধানী কি করছে গোয়াতে স্থানান্তরিত করছে। আর গোয়া দখল করছিল কে? গোয়া দখল করছিল 1510 সালে কে? তোমরা জানো, আর যে আলফানসো ডি আলবুকার। এবং সেই গোয়াতে রাজধানী স্থানান্তরিত হচ্ছে কবে? 1530 সালে। কার সময় যদি প্রশ্ন হয়, তিনি হচ্ছে তৃতীয় যে পর্তুগিজ গভর্নর ছিল, তার নাম কি? যে নিনহদি কুনহা। নিনহদি কুনহার সময় কিন্তু আমাদের কিন্তু কোচিন থেকে গোয়ায় রাজধানী স্থানান্তর হয়েছে কবে? 1530 সালে। এবারে আবার বিষয় দেখো 1537 সাল নাগাদ কি হচ্ছে, তারা হচ্ছে বাণিজ্য কুঠি স্থাপন করছে কোথায়? চট্টগ্রাম এবং আদি সপ্তগ্রাম, ঠিক আছে? এই যে হুগলির এখানে আদি সপ্তগ্রাম রয়েছে, এই জায়গাটা কিন্তু 1537 সালে কি করছে তারা কিন্তু বাণিজ্য কুঠি স্থাপন করছে। তারা বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করছে কোথায়? চট্টগ্রাম এবং সপ্তগ্রামে। কবে? 1537 সালে। কারা? এই যে পর্তুগিজরা। এবং সুলতান মাহমুদ শাহ তাদের অনুমতি দিয়েছে। তাহলে হচ্ছে এই যে বাংলায় চট্টগ্রাম এবং সপ্তগ্রামে তাদের হচ্ছে বাণিজ্য কুঠি নির্মাণের করতে হচ্ছে তাদের সাপোর্ট করেছিল কে? অনুমতি দেয় কে? প্রত্যেকে বলো। 1537 সাল নাগাদ কে? সুলতান মাহমুদ মাহমুদ শাহ। তিনি শাহ। সুলতান সুলতান মাহমুদ মাহমুদ শাহ শাহ। কে ছিলেন? এই 1537 সাল নাগাদ কিন্তু মনে রাখবে, ওই তখন হচ্ছে বাংলায় হচ্ছে আফগানরা শাসন করছে। আর অ্যাকচুয়ালি 1539 সালে তোমরা জানো যে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল, চৌসার যুদ্ধ নাকি, ওই যে কন্নৌজের না বিল্লগামের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের ফলে কিন্তু ওই আমাদের হচ্ছে শের শাহের কাছে পরাজিত হচ্ছে কে? হুমায়ুন। তখন কিন্তু মুঘল সাম্রাজ্য চলছে, দেখো 1537 সাল নাগাদ কিন্তু পুরো মুঘল পিরিয়ড চলছে, ঠিক আছে? মুঘল পিরিয়ড কিন্তু চলছে তখন হচ্ছে কিন্তু হুমায়ুন কিন্তু সিংহাসনে রয়েছে কিন্তু, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা কি বলছি নিনহরি কুনহা সম্পর্কে এটা পড়লাম।
এবং ফার্স্ট পর্তুগিজ যিনি ছিলেন নিনোরি কুনা, যিনি হচ্ছে কি ফার্স্ট পর্তুগাল ফ্যাক্টরি ইন দ্য চট্টগ্রাম। চট্টগ্রামের প্রথম পর্তুগাল ফ্যাক্টরি তৈরি হয় কবে, মনে রাখবে কিন্তু, এটা হচ্ছে 1537 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এবং অ্যানাদার পর্তুগিজ ফ্যাক্টরি ছিল কোথায়, হুগলি ছিল এবং হচ্ছে বালাসোরে ছিল। হ্যাঁ, হুগলি ছিল এবং বালাসোরে ছিল, কিন্তু অ্যানাদার পর্তুগিজ হচ্ছে মানে মানে ফ্যাক্টরি ছিল কিন্তু, ঠিক আছে, এটা মনে রেখো। ঠিক আছে, এবার দেখো 1666 বা বাংলা থেকে পর্তুগিজদের আবার বিতাড়িত করছে কে, কাসিম খান জয়নি। তাহলে বাংলা থেকে পর্তুগিজদের প্রথম বিতাড়িত করছে কে, কাসিম খান জয়নি। আচ্ছা, তিনি মুঘল একজন অধীনে ছিল। এবং 1666 খ্রিস্টাব্দে কি হচ্ছে, চট্টগ্রাম দখল করে এবং সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করছে কে, শায়েস্তা খান। তাহলে 1666 খ্রিস্টাব্দে হচ্ছে কি হচ্ছে, পর্তুগিজদের হচ্ছে দখল করছে, পর্তুগিজদের হচ্ছে কি হচ্ছে যে চট্টগ্রাম মানে যেটা দখল করেছে সেটা কিন্তু কে দখল করছে, শায়েস্তা খান কিন্তু কি করছে, তাদেরকে বিতাড়িত করছে 1666 সাল। পর্তুগিজদের কিন্তু কোথা থেকে বিতাড়িত করে, চট্টগ্রাম থেকে। এই শায়েস্তা খান কে ছিল, শায়েস্তা খান ছিল হচ্ছে কিন্তু মুঘল সম্রাট কিন্তু ওই 1666, মানে তখন হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ঔরঙ্গজেব বসে গিয়েছে তখন। ওই ঔরঙ্গজেবের সময় কিন্তু বাংলা থেকে কিন্তু যে চট্টগ্রাম থেকে কিন্তু বিতাড়িত করছে কাকে, ওই যে পর্তুগিজদের। এবার শের শাহকে প্রতিরোধ করার জন্য সুলতান মাহমুদ শাহ পর্তুগিজদের কিন্তু সাহায্য প্রার্থী হয়েছিল। কে, সুলতান মাহমুদ শাহ। তিনি চট্টগ্রামে এবং সপ্তগ্রামে কি করেছিল, তিনি হচ্ছে কি করেছিল, ওই মানে আমাদের হচ্ছে সুলতান মাহমুদ শাহ, আমাদের শের শাহ, মানে তিনি হচ্ছে কি সুলতান মাহমুদ শাহ কি করতো, পর্তুগিজের সাহায্য প্রার্থী হয়েছিল, যিনি হচ্ছে কি করেছিল, চট্টগ্রাম এবং সপ্তগ্রামে হচ্ছে বাণিজ্য কুঠি করতে সাহায্য করেছিল কাদের, পর্তুগিজদের। এবং মাহমুদ শাহর পক্ষে পর্তুগিজদের শের শাহের বিরুদ্ধে লড়াই করেন এবং উক্ত লড়াই কিন্তু পর্তুগিজরা কিন্তু পরাজিত হয়ে যায়। এবং পর্তুগিজরা বাংলাদেশে কি নামে পরিচিত, ফিরিঙ্গি নামে পরিচিত। পর্তুগিজরা বাংলাদেশে কি নামে পরিচিত, ফিরিঙ্গি নামে পরিচিত। এবং পর্তুগিজ জলদস্যুদের কিন্তু বলা হতো কি, হারমাদ। এই হারমাদ বাহিনীর নাম এখনো প্রচলিত। হ্যাঁ, যে পর্তুগিজ ভাষা থেকে আগত কি, হারমাদ শব্দটি, ঠিক আছে। তাহলে এবার যদি বলা হয় যে পর্তুগিজরা হচ্ছে কি কি নামে পরিচিত ছিল বাংলায়, ফিরিঙ্গি আর হারমাদ। হারমাদ কথার অর্থ কি, মেঘনা বলো। নাই। আচ্ছা, জলদস্যু। জলদস্যু। সাউন্ড কি শোনা যাচ্ছে, সাউন্ড প্রবলেম হচ্ছে? না তো। তো আচ্ছা, এবার দেখো আর যদি যদি বলা হয় হচ্ছে তৃতীয় হচ্ছে পর্তুগিজ গভর্নরের নাম কি ছিল, যিনি ভারতে এসেছিলেন, তার নাম, থার্ড পর্তুগিজ নির্ণয় গভর্নর কুনা। কে, নিনহো ডি কুনহা। তিনি নির্ণয় ভারতে আসে কবে, 1529 সালে, দেখো। আর 30। তিনি হচ্ছে ভারতের মানে পর্তুগিজের রাজধানী পরিবর্তন হয় তার সামনে। কোচিন থেকে রাজধানী কোথায় যায়, দক্ষিণ থেকে গোয়াতে গোয়া। যায়। কত সালে যায়, গোয়া। কোচিন থেকে রাজধানী গোয়াতে 30। যায় কত সালে, 1530 1530। সালে। কার সময় গিয়েছিল এই প্রশ্ন হয়, নির্ণয় কুনা। নিনহো ডি কুনার সময়। ঠিক আছে, এমন ভাবে পড়বে যেন হচ্ছে আর তোমাকে দ্বিতীয়বার যেন কোথাও যেন খুলতে না হয়। এবার দেখো, চট্টগ্রাম এবং সপ্তগ্রামে পর্তুগিজরা প্রথম কবে বাণিজ্য কুঠি বানায়, মানে বাংলায়? 1537 সালে। 1537। তাহলে এদের সাহায্য করেছিল কে, সুলতান মাহমুদ সুলতান শাহ। মাহমুদ শাহ। সুলতান মাহমুদ শাহ। ঠিক আছে, বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে, কাসিম খান জয়নি। কাসিম খান জয়নি। আচ্ছা, কত খ্রিস্টাব্দে হচ্ছে পর্তুগিজদের বাংলা থেকে হচ্ছে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান? 1666 সালে। 1666 আচ্ছা, খ্রিস্টাব্দে। ভাস্কো ডা গামা তৃতীয়বারের জন্য ভারতে আসে কত খ্রিস্টাব্দে? 1539। নাকা করে ঘুষি মারলে 1524টা কি লিখেছেন ওটা? 1524, ওটা 1539 মনে হচ্ছে। না, 24 তো মনে হচ্ছে, এটা 65 39। মানে মাথায় হচ্ছে নিজের নিজের ভুল দোষ নিজে যদি না আচ্ছা দেখতে আচ্ছা পারে। আমি বারবার বলে দিচ্ছি, 1524 সালে ভারতে আসে এবং আচ্ছা আচ্ছা আচ্ছা। 1539 সালে কিন্তু হ্যাঁ তার হচ্ছে হ্যাঁ। ভবলীলা সাঙ্গ হয়ে যায় ওই তো ভারতে। কোচিন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোচিনে কোচিনে মারা যান, হ্যাঁ। কোচিনে মারা যাচ্ছে কবে, 25শে ডিসেম্বর। ক্রিসমাসে। যেদিন যীশু খ্রিস্ট জন্ম হয়, ক্রিসমাসে। ডিসেম্বর, হ্যাঁ। সেদিন কিন্তু মারা যাচ্ছে কোচিনে, ঠিক আছে। 1539 সালে, হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, পর্তুগিজ হয়ে গেল। এবার তাহলে নেক্সট আমাদের যেতে হবে কিন্তু নেক্সট পেজের দিকে আমরা কিন্তু রওনা দেবো। দেখা যাক কি আছে, কে আছে। এবং তারা দেখো তাদের হচ্ছে বাণিজ্য কুঠিগুলো কোন জায়গায় ছিল, দেখো কালিকটে ছিল, গোয়ায় ছিল,
দমনদিউতে, হুগলি, চট্টগ্রাম এবং আরেকটা নাম লেখা বালাসোর, উড়িষ্যার বালাসোর। ঠিক আছে? এই জায়গায় কিন্তু বাণিজ্য কুঠি ছিল। তো কোথায় ছিল তাদের বাণিজ্য কুঠি? কালিকট, গোয়া, দমনদিউ, হুগলি, চট্টগ্রাম, কোচিন। কোচিনটা বাদ দিলে হবে না, কোচিনটা রাজধানী ছিল আগে। ঠিক আছে? কোচিন এই সমস্ত জায়গায় কিন্তু সপ্তগ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু কিছু পর্তুগিজদের কিন্তু বাণিজ্য কুঠি ছিল। এবং তারা পর্তুগিজরা ভারতে কি নিয়ে আসে? পর্তুগিজরা ভারতে কিন্তু নিয়ে আসে কিন্তু তামাক এবং আলু চাষের প্রচলন কিন্তু নিয়ে আসছে কিন্তু কারা? আমাদের পর্তুগিজরা। ঠিক আছে? এবং নিপীড়নমূলক নীতি তারা চালু করছে। এবং হচ্ছে আরেকটা মনে রাখবে, তারা কিন্তু ভারতে নিয়ে আসছে কি, তারা ভারতে কিন্তু 1560 সাল নাগাদ কিন্তু নিয়ে আসছে প্রথম প্রিন্টিং প্রেস। হ্যাঁ, 1560 সাল নাগাদ তারা ভারতে নিয়ে আসছে কি, ফার্স্ট হচ্ছে প্রিন্টিং প্রেস নিয়ে আসে। প্রিন্টিং প্রেসকে বাংলায় কি বলা হয়? ছাপাখানা। ছাপাখানা। তাহলে প্রথম ভারতে ছাপাখানা আনা হয় কবে? 1560 সালে। এবং ফার্স্ট তারা হচ্ছে যে ফার্স্ট প্রিন্টেড বুক, ফার্স্ট প্রিন্টেড কোন বই ছেপেছিল? তারা যে বই যে ছেপেছিল তার নাম কি জানো কি? বাইবেল। না, দেখে নাও। জেসুইট অফ গোয়া। গোয়াতে এখন পর্তুগিজ রয়েছে। এবং এটা কোন ভাষায় লেখা? আমি মনে হয় মালায়ালম ভাষায় লেখা। মালায়ালম ভাষায় কিন্তু লেখা ছিল। ঠিক আছে? এবং হচ্ছে পরবর্তীকালে মালায়ালম এবং কি, গোয়াতে মালায়ালাম। এবং কান্নাড়া ভাষায়। ঠিক আছে? গোয়াতে এ- মালায়ালাম। হ্যাঁ, দুটো ভাষায় গোয়াতে লিখেছে। না, বইটা মালায়ালাম। মালায়ালাম ভাষায় লেখা, বইটা। বইটা, বইটার নাম হচ্ছে জেসুইট অফ দ্য গোয়া। ফার্স্ট প্রিন্টেড বুকের নাম কি পর্তুগিজ দ্বারা জেসুইট অফ দ্য গোয়া। এটা হচ্ছে কান্নাড়া এবং মালায়ালাম ভাষায় কিন্তু মানে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এই যে তারা কিন্তু ভারতে কি করেছিল, আর একটা প্রথা চালু করে কার্টেজ সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল ভারতে। ঠিক আছে? আর কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী তার হচ্ছে পর্তুগিজদের কি বলছে? হারমাত বলছে। ঠিক আছে? কোথায় বলছে? কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, তার লেখা কিন্তু চণ্ডী মঙ্গল বলে একটা কাব্য ছিল, সেখানে কি বলছে তাদেরকে বলা হচ্ছে হারমাত বলছে। ঠিক আছে? এটা কিন্তু লিখে নিও প্রত্যেকে। কে কবি, কে ছিল কবি? হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তার লেখার নাম কি ছিল? চণ্ডী মঙ্গল। সেই চণ্ডী মঙ্গলে কি বলছে পর্তুগিজদের? হারমাত বলছে, হারমাত। হারমাত শব্দের মানে কি? জলদস্যু। জলদস্যু। একটু আগে পড়লাম না এটা জলদস্যু? কি পর্তুগিজ ওয়ার্ড? হ্যাঁ। না না, ওটা তো বলতো, মানে এটা অ্যাকচুয়াল ওয়ার্ড কিনা সেটা বলছি। আ মানে এটা অ্যাকচুয়াল পর্তুগিজ ট্রান্সলেশন কিনা সেটাই বলছি আমি। হ্যাঁ, এটা পর্তুগিজ। হারমাত কোথা হচ্ছে পর্তুগিজ এ থেকে এসছে, পর্তুগিজ হারমাত। আচ্ছা আচ্ছা। তামাক আলু চাষ কারা ভারতে চালু করে? তামাক এবং আলু। পর্তুগিজরা। হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় কারা ভারতে হচ্ছে প্রথম হচ্ছে ছাপাখানা নিয়ে আসে? পর্তুগিজরা পর্তুগিজরা। 1560 সালে। 1570 পনেরোশো প্রথম ষাটে। প্রিন্টেড বই জেসুইট অফ যে, গোয়া। হ্যাঁ, যারা বলেন যে সুইট মার্গারিট। হ্যাঁ। আচ্ছা, কবি মুকুন্দরাম চক্রবর্তী তখন ছিল, তার লেখা বিখ্যাত গ্রন্থে কোন গ্রন্থে তিনি হচ্ছে পর্তুগিজদের হারমাত বলেছেন? চণ্ডীমঙ্গল কাব্যে। চন্ডীমঙ্গল গ্রন্থে। চণ্ডীমঙ্গল। হ্যাঁ।
আচ্ছা, পর্তুগিজদের যে সমস্ত হচ্ছে মানে বাণিজ্য কুঠি বা উপনিবেশ ছিল, হ্যাঁ, সেগুলোর নাম কি? কালিকট, গোয়া, দমন, দিউ, হুগলি, চট্টগ্রাম, বালাসোর, কোচিন, সপ্তগ্রাম। ঠিক আছে, চলো এবার আমরা পড়বো কিন্তু ওলন্দাজ বা ডাচ। ঠিক আছে, হোল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীদের আমরা বলতাম কি ডাচ বা ওলন্দাজ বলে। তাহলে হোল্যান্ড বা নেদারল্যান্ডের হচ্ছে অধিবাসীদের বলা হয় কিন্তু ডাচ বা হচ্ছে ওলন্দাজ। 1602 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। কবে? 1602 খ্রিস্টাব্দ নাগাদ। ঠিক আছে, 1602 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। আচ্ছা, তারা কিন্তু কালিকট, নাগাপট্টম, বাংলা, চুঁচুড়া, বাঁকুড়া, বালাসোর, কাশিমবাজার, বোরানগরে কি করছে? তাদের বাণিজ্য কুঠি তৈরি করছে। এবং রাজশাহীতে বড় কুঠি নির্মাণ করছে কারা? ডাচরাই। রাজশাহী বড় কুঠি নির্মাণ করছে কারা? ডাচরা। প্রথম পর্তুগিজ ও পরে ইংরেজগণ ছিল তাদের হচ্ছে প্রতিদ্বন্দ্বী। তাহলে ডাচদের প্রতিদ্বন্দ্বী কে ছিল? পর্তুগিজ ও পরে কারা? ইংরেজরা। ঠিক আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয় 1759 সালে। ব্যাটেল অফ দ্য বিদারা বিদারা যুদ্ধে ডাচরা ইংরেজদের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়। যদি বলা হয় ব্যাটেল অফ দ্য বিদারা কবে হয়? 1759 সালে। মানে তখন বাংলায় ছিল কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ওই যে মিস্টার হচ্ছে কিন্তু ওই মির্জাফর ছিল কিন্তু রাজত্বে। ঠিক আছে, 1759 সালে কিন্তু বিদারার যুদ্ধে কিন্তু ডাচরা কিন্তু মানে ব্যাপকভাবে ইংরেজদের কাছে কিন্তু পরাজিত হয়ে যায় এবং ইংরেজদের সাথে কিন্তু প্রতিযোগিতায় টিকতে না পেরে 1805 খ্রিস্টাব্দে কিন্তু তারা হচ্ছে সবকিছু গুটিয়ে নিয়ে তারা কিন্তু পালিয়ে যায়। ঠিক আছে, এটা আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, এবারে কিন্তু আমার এখানে শেষ হয়ে গেল, ডাচ সম্পর্কে জেনে নিলাম। কিন্তু আরো বেশ কয়েকটা হচ্ছে ইনফরমেশন, যেমন হচ্ছে আমি পড়তে গিয়ে আমি পড়েছিলাম, কোথাও পাবে না তুমি এগুলো, সেগুলো হচ্ছে কিন্তু দেখে নাও। যেমন আচ্ছা, আমাদের এটা পড়া হয়নি যে লাস্ট হচ্ছে পর্তুগিজ ভাইসরয়ের নাম কিছু ফ্রান্সিসকো ডি আলমিতা। হ্যাঁ, এই যে ইনি ছিল কিন্তু লাস্ট হচ্ছে পর্তুগিজ গভর্নর ছিল কি ফ্রান্সিসকো ডি কিন্তু আলমিতা। এবং হচ্ছে পর্তুগিজরা কিন্তু হচ্ছে ইন্ডিয়া থেকে লেফট করেছিল কবে? এটা কিন্তু বলা হয়নি। পর্তুগিজরা ইন্ডিয়া থেকে লেফট করেছিল, মনে রাখবে কবে ইন্ডিয়া থেকে লেফট, এই টাইম পিরিয়ডটা কবে? 1961। 1961 সালে কিন্তু পর্তুগিজরা ভারত থেকে কিন্তু লেফট করেছিল। ঠিক আছে, এবং তখন হচ্ছে 1961 সালে পর্তুগিজ গভর্নর জেনারেল নাম ছিল গোয়া থেকে ম্যানুয়েল অ্যান্টোনিও ভাসালো ই সিলভা। ঠিক আছে, তখন কিন্তু গভর্নর ছিল। ঠিক আছে, যদি বলা হয় হচ্ছে আহ, আহ, এই যে 1961 সালে আমাদের পর্তুগিজ গভর্নরের নাম কি ছিল? পর্তুগিজ গভর্নরের নাম 1961 সালে পর্তুগিজ গভর্নরের নাম কি ছিল? নামটা লিখে নিও, যে তিনি নাম হচ্ছে ম্যানুয়েল অ্যান্টোনিও। ম্যানুয়েল অ্যান্টোনিও ভাসালো ভাসালো ই সিলভা। এর নাম কি? ম্যানুয়েল অ্যান্টোনিও ভাসালো ই সিলভা। ঠিক আছে, আর যদি বলা হয় 1947 এর যখন হচ্ছে ইয়ে হয়, যখন হচ্ছে 1947 সালে, 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন পর্তুগিজ গভর্নরের নাম কি ছিল? তখন পর্তুগিজ গভর্নরের নাম লিখে নিও কি, যে ফেরিস্তা বোসা। কি নাম ছিল? হ্যাঁ, ফেরিয়েরা বোসা, ফেরিয়েরা, ফেরি করে করে বেড়াতো কি, ফেরিয়েরা বোসা বা বোস্সা, ফেরিয়েরা বোস্সা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় কিন্তু মনে রেখো। ঠিক আছে, আচ্ছা, এবারে যে জিনিসটা রয়েছে যেমন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা পড়ছিলাম কি ওলন্দাজ সম্পর্কে। আর বেশি ইনফরমেশন দেবো না, চলো আমরা হচ্ছে ওলন্দাজ সম্পর্কে পড়ে নিই। ওলন্দাজ যে দেখো, আমরা কি বললাম যে ডাচ অ্যাডভেঞ্চার কেম ইন ইন্ডিয়া, যে প্রথম হচ্ছে যে প্রথম যিনি হচ্ছে ভারতে আসেন, হ্যাঁ, সেই ডাচ যিনি আসে প্রথম, যিনি হচ্ছে ফার্স্ট যিনি আসেন, ফার্স্ট ডাচ যিনি ভারতে আসেন, তার নাম কি? এগুলো তুমি কোথাও পাবে না, সব জায়গায় পাবে না, এগুলো আমার অনেক কষ্টে লেখা।
তার নামটা মনে রাখবে কি, সিডি হটম্যান। সিডি হটম্যান। সিডি হটম্যান, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ডাচ ফ্যাক্টরি কোথায় গড়ে ওঠে, এটা পরীক্ষা তুমি। ফার্স্ট ডাচ ফ্যাক্টরি কোন জায়গায় গড়ে ওঠে, সে জায়গার নাম লিখে নিও। মুসলিপট্টনম। মুসলিপট্টনম। মুসলিপট্টনমে কিন্তু প্রথম ডাচ ফ্যাক্টরি গড়ে ওঠে। এবং সেকেন্ড যদি বলা হয়, সেকেন্ড ডাচ ফ্যাক্টরি কোথায় গড়ে ওঠে, সেকেন্ড, কার সাউন্ড এ হচ্ছে, এ করো, কে কথা বলছে, সাউন্ড অন রেখে অফ করো। সেকেন্ড ডাচ ফ্যাক্টরি কোথায় গড়ে ওঠে সেটার নাম লিখে নিও কিন্তু, হচ্ছে পেটাপুলিতে। কবে প্রথম যেটা গড়ে ওঠে ডাচ ফ্যাক্টরি, কবে, 1605 সালে। আর যেটা ডাচ ফ্যাক্টরি সেকেন্ড যেটা গড়ে ওঠে সেটা কোথায়, পেটাপুলিতে। কবে, 1606 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ডাচদের হচ্ছে ফার্স্ট হেডকোয়ার্টার কোথায় ছিল। ফার্স্ট হেডকোয়ার্টার মানে কি, হচ্ছে শাসন কেন্দ্র। ডাচদের হচ্ছে প্রথম, ফার্স্ট এইচ কিউ মানে কি, হেডকোয়ার্টার। ফার্স্ট হেডকোয়ার্টারের নাম কি ছিল প্রত্যেকে বলো, কি, পুলিকট। পুলিকট ছিল কিন্তু তারা হচ্ছে কিন্তু ফার্স্ট হেডকোয়ার্টার। এবং এখানে তারা কিন্তু কি তৈরি করেছিল, ছাপাখানা, মিন্ট। মিন্ট মানে কি হচ্ছে, ওই যে আমাদের হচ্ছে ইয়ে করা হয়, মুদ্রণ কেন্দ্র। মিন্ট মানে হচ্ছে কি, মিন্টকে কি বলা হয় অর্পণ বাংলায়, টাকশাল। টাকশাল তৈরি করেছিল, টাকশাল। যেখানে মুদ্রণ হয়। হ্যাঁ, টাকশাল। এবং সেখান থেকে কি লক্ষ্মী বিষ্ণু ইমেজের হচ্ছে কিন্তু প্যাগোডা কয়েন্স বার করতো, প্যাগোডা কয়েন্স। হ্যাঁ, এটা মনে রেখো, প্যাগোডা কয়েন্স। জায়গা নেই, প্যাগোডা কয়েন্স, আর লক্ষ্মী আর বিষ্ণুর কয়েন, কয়েন্স বার করতো, ঠিক আছে। আচ্ছা, আমার চুচুড়া পড়েছি, চিনচুড়া পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। এবং হচ্ছে আহ আমাদের কিন্তু ব্যাটেল অফ দ্য, অনেকগুলো যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধগুলোর মধ্যে কিন্তু আমরা কি পড়লাম, যে ব্যাটেল অফ দ্য কিন্তু বিদারা যুদ্ধ পড়েছে কবে, 1759 সালে। এবার একটা কিন্তু তার আগে একটা যুদ্ধ হয়েছিল কিন্তু ত্রিবাঙ্কুরের সঙ্গে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই যুদ্ধের নাম কি হচ্ছে, ব্যাটেল অফ দ্য কোলাচেল। পরীক্ষায় আসতে পারে, এগুলো সব ইউপিএসসি লেভেলের এগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, পরবর্তীকালে তোমার কাজে লেগে যাবে। ব্যাটেল অফ দ্য কোলাচেল, কোলাচেলের যুদ্ধ, ব্যাটেল অফ কোলাচেল। কোলাচেলের যুদ্ধ কবে হয়, 1741 সালে। কাদের মধ্যে হয়েছিল মনে রাখবে, এটা হয়েছিল, এই যুদ্ধ হয়েছিল ডাচ ভার্সেস ত্রিবাঙ্কুরের মধ্যে, বা ত্রিবাঙ্কুরের মধ্যে, ত্রিবাঙ্কুর, জায়গা নেই এখানে, ত্রিবাঙ্কুর ভার্সেস ডাচদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। ত্রিবাঙ্কুর ভার্সেস ডাচদের মধ্যে কিছু ব্যাটেল অফ দ্য কোলাচেল হয়েছিল। কোলাচিলের যুদ্ধ কবে হয়, 1700 কিন্তু 41 খ্রিস্টাব্দে। এখানে প্রচুর প্রশ্ন আছে, আর জিজ্ঞাসা করার সময় নেই, কারণ আমাদের প্রচুর কিন্তু এই রয়েছে, মানে মানে প্রশ্ন তোমাদের এই রয়েছে, তো প্রত্যেকে পরবর্তীকালে দেখে নিও, অনেক ইনফরমেশন হবে এবারে। এবারে দেখো, আরো কিন্তু তোমাদের হচ্ছে ব্যাটেল অফ বিদারা পড়ে নিল, ঠিক আছে। এবং হচ্ছে এটা ঠিক আছে, চলো, দিনেমার। দিনেমাররা কোথা থেকে আসতো, দেখো তারা আসতো কিন্তু ডেনমার্ক থেকে। এদেরকে কিন্তু কি বলা হতো, ডেনমার্কের লোকেদের বলা হতো কি ডেনিস, বা হচ্ছে দিনেমার, ওদেরকে বলতো ড্যানিশ, ঠিক আছে। ড্যানিশ বা ডেনমার্ক হচ্ছে বলা হতো, ড্যানিশ বা ডেনমার্ক হচ্ছে কি, তাহলে হচ্ছে আমরা জানি যে দিনেমার কারা, যে ডেনমার্কের অধিবাসীরা কিন্তু দিনেমার বা ডেনিশ নামে পরিচিত ছিল, ঠিক আছে। এবং প্রথম দেখো ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে কবে, 1600 কিন্তু 16 সালে,
যদি বলা হয় দিনেমার প্রথম ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে কবে, এটা কিন্তু 1616 খ্রিস্টাব্দে। এবং 1620 খ্রিস্টাব্দ নাগাদ কি হচ্ছে দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুরে কি হচ্ছে এবং 1676 খ্রিস্টাব্দে কিন্তু বাংলার শ্রীরামপুরে কিন্তু বাণিজ্য কুঠি কিন্তু গড়ে ওঠে। তাহলে যদি বলা হয় ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরি কোথায় গড়ে ওঠে, ফার্স্ট হচ্ছে কি ডিনেমার ফ্যাক্টরি বা ড্যানিশ ফ্যাক্টরি কোথায় গড়ে ওঠে বলো তো? ড্যানিশ ফ্যাক্টরি কোথায় গড়ে ওঠে, সেটা কিন্তু নাম হচ্ছে কিন্তু কোন জায়গায়, সেটা হচ্ছে ত্রিবাঙ্কুরে। ত্রিবাঙ্কুরে। ত্রিবাঙ্কুর। ত্রিবাঙ্কুরে কবে এটা গড়ে ওঠে ডেনিশ ফ্যাক্টরি, এটা হচ্ছে 1600 কিন্তু তোমার হচ্ছে 20 ষোলোশো সালে, ছিয়াত্তর 1620। সালে 1620 সালে। ও এবং হচ্ছে পুলিশে, হ্যাঁ। শ্রীরামপুরে, আমাদের যে শ্রীরামপুরে, আমাদের হুগলি যে শ্রীরামপুরে, শ্রীরামপুরে যে বাণিজ্য কুঠি গড়ে ওঠে কবে, শ্রীরামপুরে, শ্রীরামপুরে গড়ে ওঠে কিন্তু 1676 সালে কিন্তু 1676 শ্রীরামপুর সালে 1676। সালে। কিন্তু গড়ে উঠেছিল ড্যানিশ ফ্যাক্টরি 1676। তাহলে এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আর তেমন কিছু নেই। আর হচ্ছে যে আহ, এটুকুই। 1845 খ্রিস্টাব্দে কি হচ্ছে বাণিজ্যের না পেটে ইংরেজদের কাছে কুঠিগুলো বিক্রয় করে দেয়, বিক্রয় করে দিয়ে কিন্তু তারা হচ্ছে পালিয়ে যায়, ঠিক আছে? এই ত্রিবাঙ্কুর জায়গাটা কোথায় রয়েছে, তামিলনাড়ু তাঞ্জোর জেলায়, তাঞ্জোর জেলায়, মনে রাখবে? তামিলনাড়ুতে রয়েছে ত্রিবাঙ্কুরটা, রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তামিলনাড়ুতে। নেক্সট চলো, এবার আসছে কুখ্যাত ইংরেজরা। সময় পাইনি পিপিটি গুলো কালারফুল করার জন্য, পরবর্তীকালে কালারফুল করে নেবো যখন নেক্সট যখন এডিট হবে। আচ্ছা, 1599 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকরা প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার এদের জন্য ক্ষেত্রে কালারফুল না করলেও হবে। আহ এদের ক্ষেত্রে কালারফুল না করলেও হবে, ব্রিটিশদের ক্ষেত্রে। আচ্ছা, আহ ইংরেজরা 1500 কত সালে আসছে, 99 সালে কিন্তু ভারতে আসছে। হ্যাঁ, এই যে তারা কি করছে, মার্চেন্ট অফ দ্য অ্যাডভেঞ্চার আসছে ইন্ডিয়াতে কিন্তু তারা, ঠিক আছে? তাহলে হচ্ছে 1599 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকরা প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্য কি করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গঠন করছে, ঠিক আছে? তাহলে কি হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে কি রানী এলিজাবেথ এই কোম্পানিকে রাজকীয় সনদ বা চ্যাটার দেয় 15 বছর মেয়াদি একচেটিয়া বাণিজ্য করার জন্য, এবং তিনি স্বয়ং হচ্ছে এই কোম্পানির একজন কিন্তু অংশীদার ছিলেন। তাহলে যদি বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গঠিত হয়, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1599। 1599, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি ভালো লাগে ইতিহাস পড়তে তখন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1599 সালে কিন্তু গড়ে হয়েছিল, ঠিক আছে? এবং কার সময়, মনে রাখবো হচ্ছে কি রানী এলিজাবেথের সময়, কুইন এলিজাবেথ, কুইন পিয়ালির সময়। এই শেক্সপিয়ারের সময়। হুম, 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ এই এলিজাবেথের সময়। এই কোম্পানিকে রাজকীয় সনদ বা চ্যাটার হচ্ছে দিচ্ছে, ঠিক আছে? আর যদি বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হচ্ছে কবে, অ্যাবলিশড হচ্ছে কবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপ শেষ করা হয় কবে, টাইটেল লিখে নিও, ইয়ার অফ দ্য 1874, 1874 সালে কিন্তু এর কার্যকলাপ শেষ করা হচ্ছে, এটা মাথায় লিখে নিও, ঠিক আছে? আর এরা ভারত থেকে অনেক কিছু জিনিস কিন্তু হচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্য করতো, কি কি মনে রাখবে, কটন, মানে কটন নিয়ে যেত, সিল্ক, ইন্ডিগো, সল্ট, স্পাইস, সল্ট মুসলিম বিটার, নিত না? টি, ওপিয়াম, এগুলো, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে বিষয় হলো। আচ্ছা, প্রথম হচ্ছে ফার্স্ট ব্রিটিশার্স যিনি ভারতে আসেন তার নাম কি জানো? ক্যাপ্টেন হকিন্স, তাই তো? ক্যাপ্টেন হকিন্স নয়, দেখো তখন সালটা ছিল 1585 সাল। দিল্লির সিংহাসনে শাসন করছিল কে, শাহজাদা হচ্ছে আকবর। 1585 খ্রিস্টাব্দে কিন্তু ফার্স্ট যে ব্রিটিশার, ফার্স্ট ব্রিটিশার কে, তার নাম হচ্ছে মনে রাখবে কি, জন মিডেন হল।
জন মিডেন হল, তিনি হচ্ছে আসছে কিন্তু ভারতে, ইন্ডিয়ায় আসছে প্রথম, ফার্স্ট হচ্ছে ব্রিটিশ হিসেবে। কার দরবারে আসছে মনে রাখবে কিন্তু আকবরের সময়, মুঘল সম্রাট আকবরের দরবারে। আর প্রথম যিনি হচ্ছে মানে ব্রিটিশ বা ইংরেজ ভারতে আসেন তার নাম কি জন মিডেন হল। কবে আসছে? 1585 সালে। কার রাজ দরবারে আসে? তিনি হচ্ছে কিন্তু মিস্টার আকবরের রাজ দরবারে আসে। ঠিক আছে, প্রশ্ন করে দিলাম। এবার দেখো, এবার আসছে কিন্তু ক্যাপ্টেন হকিংস। কোথায় গেল ক্যাপ্টেন হকিংস? 1608 সালে কিন্তু ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ, তাই ইংল্যান্ডে তখন রাজা 1608 সালে কে ছিল, প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে জাহাঙ্গীরের দরবারে, তাহলে 1608 সালে কার দরবারে আসছে? জাহাঙ্গীরের দরবারে। কে আসছে? মিস্টার হচ্ছে কিন্তু যে উইলিয়াম হকিংস আসছে, ক্যাপ্টেন উইলিয়াম হকিংস আসছে কিন্তু। ঠিক আছে, ক্যাপ্টেন উইলিয়াম হকিংস আবেদন ক্রমে সম্রাট কিন্তু জাহাঙ্গীরের কাছে কিন্তু সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। তাহলে কোথায় দেয় বাণিজ্য কুঠি করার জন্য? সুরাটে। তাহলে হচ্ছে সুরাটে কিন্তু হচ্ছে মানে বাণিজ্য কুঠি করার কিন্তু দেয়। এবং যে জাহাজে করে, যদি বলা হয় যে জাহাজে ক্যাপ্টেন হকিং যে জাহাজে করে ভারতে আসে তার জাহাজের নাম জানো কি? সে জাহাজের নাম কি জানো অর্পণ কুমার? না দাদা। হেক্টর, হেক্টর শিপ, হেক্টর শিপে আসছে। ঠিক আছে, এবং কিন্তু তিনি হচ্ছে কি 1600 কিন্তু হচ্ছে 8 সালে কি করছে, যে বাণিজ্য কুঠির জন্য কি করছে, তোরা বললাম যে উইলিয়াম হকিং 1608 সালে কোথায় আসছে? সুরাটে। সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি নেন। এবং 1609 খ্রিস্টে তিনি কোথায় যায়? আগ্রায় যায়। ওখান থেকে কোথায় যায়? আগ্রাতে যায়। আগ্রাতে যান। এবার দেখো 1612 খ্রিস্টাব্দে তারা প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করছে? সুরাটে। হ্যাঁ, এবং 1616 খ্রিস্টে তারা হচ্ছে মছলিপট্টনমে বাণিজ্য কেন্দ্র গঠন করছে। যদি বলা হয় তারা ফার্স্ট হচ্ছে বাণিজ্য কুঠি কোথায় গঠন করছে? ফার্স্ট হচ্ছে বাণিজ্য কুঠি, হ্যাঁ, সেটা কোথায় মানে গঠন করছে বলো? সুরাট। সুরাটে। ফার্স্ট বাণিজ্য কুঠি পরীক্ষায় আসে, এটা পরীক্ষা এর খুব ভালো প্রশ্ন এটা। ফার্স্ট বাণিজ্য কুঠি গঠন করছে ইংরেজরা কত? 1612 খ্রিস্টাব্দে। কোথায়? উইলিয়াম হকিংসের নীতিতে কোথায়? সুরাটে। সুরাটে। সুরাট জায়গাটা কোথায়? গুজরাটে। ঠিক আছে, সুরাট। ঠিক আছে, এবং 1600 কত সালে মছলিপট্টনমে তারা কবে করছে? 1616 সালে কোথায় করছে? মছলিপট্টনম, 1616 সালে। তামিলনাড়ুর দিকে মছলিপট্টনম, ওই চেন্নাইয়ের আশেপাশে। ঠিক আছে, মছলিপট্টনমে তারা কি করছে? দ্বিতীয় বাণিজ্য কুঠি কিন্তু স্থাপন করছে। ঠিক আছে, আমরা এটা করলাম। এবং আমাদের কিন্তু নেক্সট আমরা দেখবো যে কি রয়েছে নেক্সট পেজে। এবারে চলো, যে 1615 খ্রিস্টাব্দে আবার কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি আসছে। তার নাম কি? 1615 খ্রিস্টাব্দে কিন্তু জেমসের প্রথম জেমসের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আরেকজন ব্যক্তি আসছে। তার নাম কি? স্যার কিন্তু টমাস রো। এই স্যার টমাস রো কবে আসছে? 1615 খ্রিস্টাব্দে পরীক্ষায় পড়ে, এবং সম্রাটের কাছ থেকে ইংরেজদের ভারতবর্ষে বাণিজ্য করার সুবিধা আদায় করে নেয়। এবং 1619 খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষ কিন্তু ত্যাগ করছে কে? স্যার টমাস রো। মানে টমাস রো কবে ভারতে আসছে? 1615 খ্রিস্টাব্দে। কার দরবারে? মহারাজ জাহাঙ্গীরের দরবারে। এবং কার দূত ছিল তিনি টমাস রো? প্রথম জেমসের, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের কিন্তু দূত ছিল। আচ্ছা, আকবরের পরে আসছে কে? শাহজাহান। দেখো, সম্রাট শাহজাহানের শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1633 সালে কিন্তু বাংলার হরিহরপুরে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে। তাহলে বাংলায় প্রথম যে বাণিজ্য কুঠি তৈরি করছে কবে? কোথায়? হরিহরপুরে। এটা পরীক্ষায় আসে যে বাংলায় প্রথম 1632 হয়ে গেছে। হ্যাঁ, 1633 খ্রিস্টাব্দে কিন্তু হরিহরপুরে কিন্তু প্রথম কিন্তু বাণিজ্য কুঠি তৈরি করছে। অনেকে অনেক জায়গায় বলে ইংরেজরা ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করছে কিন্তু রাহুল চক্রবর্তীর কথা অনুযায়ী 1651 খ্রিস্টাব্দে কিন্তু তারা প্রথম হচ্ছে তোমাদের নাম নিয়ে নেবো। ফার্স্ট ফ্যাক্টরি করছে, মানে ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে তৈরি করছে কিন্তু বেঙ্গলে। কোথায়? হুগলিতে। কবে? 1651 খ্রিস্টাব্দে, ইন দা টার্ম অফ দা রাহুল চক্রবর্তী। বাট আমরা দেখতে পাচ্ছি কিন্তু 1633 খ্রিস্টাব্দে কিন্তু ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরি
ফার্স্ট ফ্যাক্টরি তৈরি হচ্ছে কবে 1633 কোথায়, বাংলায় রেকর্ডিং এর কোথায়, নাম নিয়ে নিলাম, আহ শেষমেশ নাম নিয়ে নিলাম। হরিহরপুর। হ্যাঁ, গুরুদেবের নাম নিয়ে আর কি, নাম নিয়ে কি হবে। ফার্স্ট হচ্ছে কিন্তু, ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হচ্ছে, বাংলাতে। বাংলায় ফার্স্ট ফ্যাক্টরি হচ্ছে হরিহরপুরে। আর সেকেন্ড ফ্যাক্টরি কোথায় তৈরি হচ্ছে, সেকেন্ড ফ্যাক্টরি তাহলে হবে কিন্তু, ভুলভাল অনেক তথ্য লিখিয়েছিল, সেটা আমরা আজকে না পড়লে বুঝতে পারতাম না। সেকেন্ড ফ্যাক্টরি হচ্ছে হুগলি শহরে কিন্তু তারা হচ্ছে দ্বিতীয় বাণিজ্য কুঠি নির্মাণ করছে ইংরেজরা। এবং 1650 সালে ইংরেজরা বাণিজ্য পথ হুগলি বন্দরে কিন্তু করছে। এবং 1661 সালে কিন্তু কি হচ্ছে, ইংরেজরা বাংলার সুবেদার, মানে সুবেদারের অনুমতি নিয়ে হুগলিতে কিন্তু কুঠি নির্মাণ করছে। তাহলে লাভ নেই। আচ্ছা, তাহলে যে সমস্ত স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করা যায় নাম কি হচ্ছে, এক হচ্ছে কাসিম বাজার, কবে 1658 খ্রিস্টাব্দে। কাসিম বাজার 1658 খ্রিস্টাব্দে। পাটনা 1658 সালে। ঢাকা 1668 সালে কিন্তু তারা কিন্তু কুঠি নির্মাণ করেছিল, কি বাণিজ্য কুঠি কিন্তু নির্মাণ করেছিল কারা, ইংরেজরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাসিম বাজার কবে 1658 সালে, পাটনা 1658 সালে, এবং হচ্ছে ঢাকাতে 1668 সালে কিন্তু কারা, ইংরেজরা কিন্তু কুঠি নির্মাণ করেছিল। আর প্রথম বাংলায় কুড়ি নির্মাণ করেছিল কবে, 1633 সালে, কোথায়, হরিহরপুরে। আর দ্বিতীয় করেছিল কোথায়, হুগলিতে, কবে, 1651 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সেকেন্ড ফ্যাক্টরি কোথায়, হুগলিতে কিন্তু নির্মাণ করেছিল। হুগলি বলে একটা স্টেশন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 1668 সালে, হ্যাঁ, কি হচ্ছে, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস, ইংল্যান্ডের 1668 সালে কিন্তু দ্বিতীয় চার্লসে পর্তুগিজ রাজকন্যাকে ক্যাথারিনের সাথে কিন্তু বিয়ের যৌতুক হিসাবে কিন্তু লাভ করেন কি, বোম্বাই শহর। যদি বলা হয় হচ্ছে কত কত সালে, দেখো তাদের সঙ্গে কিন্তু সপ্তবর্ষব্যাপী যুদ্ধ তখন চলছিল। সেভেন যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কিন্তু ইংরেজদের মধ্যে চলছিল। এবং সেই টাইম পিরিয়ডে কিন্তু আমাদের মনে রাখতে হবে কিন্তু, যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হিসাবে এই 1668 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু রাজা দ্বিতীয় চার্লস, কে ইংরেজের রাজা দ্বিতীয় চার্লস কি করছে, পর্তুগিজের হচ্ছে রাজকন্যাকে ক্যাথারিনকে কিন্তু বিয়ে করছে। এবং এই বিয়ের যৌতুক হিসেবে কিন্তু পর্তুগিজ এরা কি পাচ্ছে, বোম্বাই শহর লাভ করছে, কে, আমাদের হচ্ছে পর্তুগিজরা কি করছে, বোম্বাই শহর লাভ করছে। অর্থ হবে চার্লস, হ্যাঁ, অর্থ হবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাছে 50,000 পাউন্ডের বিনিময়ে এই শহরটি কিন্তু বিক্রি করে দেয়। কোন শহরটি, এই যে বোম্বাই শহরটি কিন্তু দ্বিতীয় চার্লস কিন্তু অর্থাভাবে প্রচুর পরিমাণে অর্থাভাব হয়ে যায়। টাকাগুলো নিয়ে হচ্ছে মেয়ে মদ জুয়া খেলে খেলে সব নষ্ট করে দিয়েছে, দিয়ে হচ্ছে টাকা কম পড়েছে, 50,000 পাউন্ডে কিন্তু কি করছে, বোম্বাই শহরটা বিক্রি করে দেয়। এই শহরটি কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্রে কিন্তু পরিণত হয়ে যায়। এবং এরপরে কিন্তু দেখো, জব চার্নক বলে একজন ব্যক্তি আসছে, এর নামটা লিখে নিও, ইনি আরেকজন ইংরেজ। 1690 খ্রিস্টাব্দে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানোটি, গোবিন্দপুর নামে এই তিনটি গ্রামের কিন্তু জমিদারিত্ব কিন্তু লাভ করছে। যে বর্তমানে কিন্তু এই তিনটে গ্রাম রয়েছে, কলকাতা, সুতানোটি এবং হচ্ছে কিন্তু গোবিন্দপুর, এগুলোর অস্তিত্ব রয়েছে। তিনটে গ্রাম নিয়ে তখন কিন্তু কি এবারে গঠন করে, কলিকাতা হবে। হ্যাঁ ওই আর কি, কলকাতা কলিকাতা যাই আর কি হলো। হ্যাঁ, তো এই কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর এই তিনটে জায়গা নিয়ে কিন্তু কি হচ্ছে, 1690 সালে কি করছে, জব চার্নো 1200 টাকার বিনিময়ে কি করছে, জমিদারত্ব কিন্তু লাভ করছে। এবং ভাগীরথী হচ্ছে নদীর তীরে এই তিনটি গ্রামকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে কিন্তু কলকাতা বা ক্যালকাটা নগরীর কিন্তু জন্ম হয়েছিল। ঠিক আছে, 1690 খ্রিস্ট, মানে আজ থেকে প্রায় ওই 30 বছর আগে কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, আহ, আর ইংরেজরা 30 হচ্ছে মানে 35 বছর আগে ইংরেজরা এখানে কিন্তু একটা দুর্গ নির্মাণ করেন, কবে, 1696 খ্রিস্টাব্দে। তারা হচ্ছে রাজা উইলিয়ামের নাম অনুসারে তারা কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করছে। এবং এর কাজ কমপ্লিট হচ্ছে 1800 সালে, কিন্তু এদের কাজটা কিন্তু, ও সরি সরি 1696, সরি, ফোর্ট উইলিয়াম তো ইয়ে কলেজ তৈরি হচ্ছে 1800 সালে, সরি 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 ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করছে কবে, 1696 সালে। রাজা উইলিয়ামের নাম অনুসারে কিন্তু কি হচ্ছে, তারা কিন্তু ফোর্ট উইলিয়াম কিন্তু দুর্গ নির্মাণ করছে, যেটা ফোর্ট উইলিয়াম দুর্গ এখনো রয়েছে কলকাতায়। ফোর্ট উইলিয়াম তোমরা জানো, ফোর্ট উইলিয়াম যারা গিয়েছো তারা জানো, ফোর্ট উইলিয়াম কিন্তু একটা হচ্ছে কিন্তু দুর্গ রয়েছে। ওখানে হচ্ছে পুলিশের ট্রেনিং ফেনিং, পুলিশের বা আর্মির ট্রেনিং ফেনিং ইত্যাদি কিন্তু হয়ে থাকে ফোর্ট উইলিয়াম। ঠিক আছে, হুম, আচ্ছা, সেই সেই সময় দেখো, যেতে হবে। 1600 আহ, দেখো, ফোর্ট উইলিয়াম ফোর্ট তৈরি হচ্ছে 1696 সালে। আরে আমার কোথাও লেখা রয়েছে জব চার্নক হচ্ছে স্যার আজিমুস খানের কাছ থেকে কিন্তু সুতানুটি গোবিন্দপুর কলকাতা পেয়েছিল। এই যে
তাকে কিন্তু এই যে সেই সময় বাংলার কিন্তু শাসক ছিল কে, আজিমুস্তান। হ্যাঁ, বাংলার শাসকের নাম ছিল কে, আজিমুস্তান, নাম লিখে নিও। সেই সময় বাংলার শাসক ছিল এই টাইমে কে ছিল, সুলতান ছিল কি বাংলায়। পশ্চিমবঙ্গের নাম পাল্টে গিয়েছে জানো তো, কি রেখেছে? আজিমুস বাংলা, ঠিক আছে। অত কবে থেকে মানে বলছিল এটা করবে কনফার্ম হয়ে করবে? গেছে রে? আহ ওটা তো কনফার্ম হয়ে কবে গেছিল থেকে রে? বলছিল করবে করবে বাংলা। পাল্টে গিয়েছে। 1717 সালে হচ্ছে শুধু সম্রাট পাশে ফারুক দেশটা লাগিয়ে দেবে। ফারুকসিয়ার এটা হবে মাত্র 3000 টাকার বিনিময়ে মুঘল সাম্রাজ্যে বিনা শুল্কে কিন্তু বাণিজ্য করার অনুমতি দেয়। যখন আমরা কিন্তু ওই পড়বো, ওই যে মানে বেঙ্গল যে বাংলায় যে রুলটা পড়বো না, তখন আমরা কিন্তু এই যে ফারুকসিয়ারের ফরমান টরমান যেগুলো আছে সেগুলো ডিটেলসে পড়ে নেবো। ইতিহাসটা না অনেক বড় বড় সিলেবাস, হ্যাঁ, যারা যদি বলে তোমার আমি পড়িয়ে দেবো, ডব্লিউবিসিএস লেভেলের ইতিহাস পড়িয়ে দেবো, এমন পড়িয়ে দেবো যে পরবর্তীকালে তোমাদের কিন্তু হয়ে যাবে। বেকার হচ্ছে, বেকার খেটে লাভ নেই পড়া থেকে, সেটাই হচ্ছে বিষয়। আমি পারলে তোমায় লিখে লিখে পড়াতে পারি, কিন্তু লিখে লিখে পড়িয়ে দিও লেখার কেন, অসুবিধা কি আছে? পড়িয়ে দিও, পড়িয়ে দিও। হ্যাঁ, লেখার সিস্টেম নাই, কারণ লিখতে গেলে প্রচুর টাইম লাগবে, আর ওই এই জন্য পিপিটি ইউজ করছি, কারণ পিপিটি না ইউজ করলে সময় লাগবে, কিন্তু পিপিটি তাও সময় লাগছে তাও বলে বলে। ফারুক সেরের ফরমানো হবে 1717 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কোম্পানির আধিপত্য বিস্তারের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ সম্রাট ফারুক সেরের নিকট বাণিজ্যিক এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত ফরমান লাভ করে কবে, 1717 সালে। ফারুক সেরের ফরমান কবে জারি হয়, 1717 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নিজস্ব মুদ্রা চালু করে এবং বিভিন্ন রকম সিস্টেম তৈরি করে, এবং সম্রাট এবং ফারুক সেরের নিকট থেকে সুযোগ সুবিধা ফরমান লাভ করে, এবং মুর্শিদ কুলি খান সেই ফরমানকে কার্যকর করতে অস্বীকৃতি জানায়। সেই সময় বাংলা শাসক কে ছিল মুর্শিদ কুলি খান, এই 1717 সাল নাগাদ। এবং তিনি কি করছে, এই যে ফরমানকে কিন্তু অস্বীকার করছে, এবং অস্বীকার করার জন্য কিন্তু দেশের সঙ্গে ঝামেলা তৈরি হয়। এবং পরবর্তী সুবেদারকে সুজাউদ্দিন খান 1727 থেকে 39 সালে কিন্তু ও আলীবর্দী খানের হচ্ছে নেতৃত্বে 1740 থেকে 56 সালে পর্যন্ত অনুরূপ নীতি অনুসৃত হয়। মানে কি, এই যে আহ এদের মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়েছিল ইংরেজদের সাথে, এবার হয়ে গেল। এবং দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে, হ্যাঁ, শাহ আলমের সঙ্গে 1765 সালে কিন্তু এলাহাবাদের চুক্তির মাধ্যমে কিন্তু কি হয়, তারা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা ইত্যাদি কিন্তু বুঝে দিওয়ানি লাভ গেছে করছে। বক্সারের যুদ্ধটা? হ্যাঁ, আফটার হচ্ছে 1764 কিন্তু 64 কিন্তু না বক্সারের যুদ্ধে পড়ে, সেটা পরে যখন আমরা পড়বো ডিটেলসে, হ্যাঁ, তখন আমরা পড়ে নেবো, কিন্তু এখনো এটা না না বক্সার যুদ্ধের পরে হয়েছিল। এবং 1773 খ্রিস্টাব্দে কিন্তু পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণের জন্য কি করছে, রেগুলেটিং অ্যাক্ট তৈরি করছে। কবে, ইয়ার অফ দ্য 1773 তে কিন্তু তারা কিন্তু রেগুলেটিং অ্যাক্ট তৈরি করছে, ঠিক আছে। এই এই মানে এত বার বেড়ে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার জন্য কিন্তু ওদের নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু রেগুলেটিং অ্যাক্ট অফ দা 1773 পাস করা হয়। এবার আমরা সর্বশেষ পড়বো কিন্তু ফরাসি বা ফ্রেঞ্চ। এটা পড়লে আমাদের হয়ে যাবে, তারপরে আমরা কি করবো, এমসিকিউ পড়বো, ঠিক আছে। জাস্ট বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো, উপমহাদেশের সর্বশেষ, বুঝতে পারলে ভারতীয় উপমহাদেশের সর্বশেষ কারা আছে, সর্বশেষ আগত কারা, এই ফরাসিরা। এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে, 1664 সালে। তো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়, 1664 সালে কিন্তু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়, 1600 কিন্তু এতে, আচ্ছা, যে 1668 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম হচ্ছে সুরাটে কিন্তু গড়ে উঠেছিল কি, প্রথম হচ্ছে সুরাটে কি হয়, যে ফ্যাক্টরি গড়ে ওঠে কোথায়, সুরাটে। এবং পরের বছর 1600 হচ্ছে মুসলিপট্টম নামে কিন্তু 1669 সালে, 1669 সালে কিন্তু পরের বছর হচ্ছে মুসলিপট্টম নামে বাণিজ্য কুঠি। আচ্ছা অর্পণ দেখে নাও তো, ফার্স্ট হচ্ছে ফরাসি বাণিজ্য কুঠি হচ্ছে ইন্ডিয়াতে কবে গড়ে ওঠে, টাইম পিরিয়ডটা, কারণ আরসি একটা অন্য লিখেছিল। হ্যাঁ, আচ্ছা, 1673 সালে কিন্তু মাদ্রাজের পন্ডিচেরিতে কিন্তু তারা কিন্তু ঘাঁটি স্থাপন করেছিল। কবে, 1673 সালে মাদ্রাজের কিন্তু পন্ডিচেরিতে, পুদুচেরিতে।
মাদ্রাজের পুদুচেরিতে 1673 সালে কিন্তু তারা ঘাঁটি নির্মাণ করেছিল এবং তারা বাংলার কিন্তু একটা বিখ্যাত জায়গা কি চন্দননগরে, কারা পর্তুগিজরা করে চন্দননগরে কুঠি স্থাপন করে এবং বাংলার সুবেদার শায়েস্তা খান ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর নামক স্থানটি কিন্তু বিক্রি করে দিচ্ছে। তাহলে বাংলার সুবেদারকে শায়েস্তা খান কি চন্দননগরকে কার হাতে বিক্রি করে দিচ্ছে? পর্তুগিজদের হাতে কিন্তু বিক্রি করে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। নেক্সট চলো, যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার বাণিজ্য করার অধিকার পায় কবে? 1693 সালে। 1693 সালে বাংলা, বিহার, উড়িষ্যা কিন্তু বাণিজ্য করার অধিকার পায় কারা? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং 1756 সালে চতুর্থ কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের ইংরেজদের হচ্ছে পরাজিত করে এবং ইংরেজরা একক ভাবে হচ্ছে প্রভাব বিস্তার করে। তাহলে হচ্ছে 1756 সালে কি হয়, যে চতুর্থ কর্ণাটকের যুদ্ধে ফরাসিদের কিন্তু পরাজিত করে কারা? ইংরেজরা। এবং করার পরে কিন্তু কি হচ্ছে, তারা কিন্তু সেখানে কিন্তু এককভাবে কিন্তু তাদের সাম্রাজ্য বিস্তার করছে। এবং 1760 সাল, এই গুরুত্বপূর্ণ সাল, খুব গুরুত্বপূর্ণ, 1760 সালে কি হচ্ছে, বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কিন্তু আয়ারকুট কি আয়ারকুটের কাছে কিন্তু ফরাসি গভর্নর কি কাউন্ট ডি লালি পরাজিত হয় এবং এর ফলে কিন্তু ফরাসিরা হচ্ছে কিন্তু ভারতের ফরাসি সাম্রাজ্যের কিন্তু স্বপ্ন ভেঙে যায় এবং এর ফলে ভারতবর্ষে ফরাসি সাম্রাজ্য চিন্তা এবং পরিত্যাগ করে তারা উপমহাদেশ কিন্তু ত্যাগ করে। 1760 সালে কি হয়েছিল প্রত্যেকে বলো? 1760 সালে কিন্তু হয়েছিল কিন্তু আমাদের হচ্ছে যে আহ যেটা হয়েছে সেটা হচ্ছে মনে বন্দিবাসের রাখবে, যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে কিন্তু ইংরেজদের পক্ষে ছিল কে? আয়ারকুট ছিল। আর ওদিকে ওদের পক্ষে কে ছিল? ওদের পক্ষে ছিল কিন্তু আমাদের হচ্ছে ফরাসি গভর্নর ছিল কাউন্ট লালি এবং এই যুদ্ধে পরাজিত হয়েছে। 1 মিনিট আমাকে দাঁড়াও। কাউন্টলি লালি। কাউন্ট লালি, ঠিক আছে। এবার হচ্ছে আচ্ছা, when Portuguese established the Puducherry in 1670, when French established Puducherry, আচ্ছা, আরেকটা দেখো কি হয়েছিল, এই যে পুদুচেরিতে কিন্তু তারা হচ্ছে কিন্তু এ করে কিন্তু 1673 সালে, এটা 74 সালে হবে, 1674 হবে। যে পুদুচেরিতে কি হবে, 1674 তারা কি করছে, বাণিজ্য ঘাঁটি কিন্তু নির্মাণ করছে। যে পুদুচেরি স্থাপন করছে কবে? 1674 সালে হবে, ঠিক আছে। 1674 সালে কিন্তু হচ্ছে পুদুচেরি স্থাপন করছে, ঠিক আছে। ফার্স্ট ফ্রেঞ্চ ফ্যাক্টরি ইন ইন্ডিয়া। আচ্ছা, প্রথম হচ্ছে যে আহ এই যেটা হয়েছিল কিন্তু 1668 সালে সুরাটে, এটা কিন্তু মনে রেখো। কার সময়? মনে রাখবে যে ফরাসি যে ছিল তার নাম কি? তার নাম হচ্ছে আহ ফ্রানকোইস কারণ। তার নাম কি? ফ্রানকোইস কারণের নেতৃত্বে হয়েছিল, ঠিক আছে। এটা মনে রেখে দিও। এবার আমাদের কিন্তু প্রশ্ন উত্তর আসছে। এবার অর্পণ চক্রবর্তী প্রত্যেকে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে। বলো আমাকে। প্রথম প্রশ্নের উত্তর বলো। ডি। দেখো, ডি কোনোটাই নয়। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কিন্তু হচ্ছে 1599 খ্রিস্টাব্দে কিন্তু গড়ে উঠেছিল। যদি এখানে অপশন যদি না থাকে তাহলে 1600 খ্রিস্টাব্দে হওয়ার চান্স হবে, 1600 খ্রিস্টাব্দে হতে পারে, বাট অ্যাকচুয়ালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গড়ে উঠেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল কবে? 1599 সালে, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে ডি হওয়া কিন্তু মানে যোগ্য হবে, ঠিক আছে। জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন? গোয়া, পন্ডিচেরি, সুরাট, কোনটি নয়? জোসেফ ডুপ্লে কোথাকার হচ্ছে ছিল? জোসেফ ডুপ্লে প্রশাসক ছিল কোথায়? পন্ডিচেরি। পুদুচেরি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, জোসেফ ডুপ্লে 1742 খ্রিস্টাব্দে পন্ডিচেরিতে কিন্তু ফ্রান্সের হচ্ছে উপনিবেশ প্রশাসক হিসাবে এসেছিলেন
এবং হচ্ছে ভারতের ফরাসি উপনিবেশ গড়ে তোলে কে? জোসেফ ডুপ্লে, ঠিক আছে? এই যে জোসেফ ডুপ্লে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জোসেফ ডুপ্লে ইনি হচ্ছে কিন্তু সত্যমূলক যে নীতি ছিল, স্যার হচ্ছে কিন্তু হচ্ছে রিয়েল ফাউন্ডার হচ্ছে কিন্তু জোসেফ ডুপ্লে। সত্যমূলক নীতি, হ্যাঁ, যে ডকট্রিন অফ দ্য ল্যাবস, সেই ডকট্রিন অফ দ্য ল্যাবস কিন্তু অরিজিনাল হচ্ছে কার থেকে এসে ডকট্রিন অফ দ্য ল্যাবস, এটা কিন্তু প্রচার করেছিল কিন্তু এই জোসেফ আপনার ডুপ্লে কিন্তু। কোন বছর থেকে ব্রিটিশ সরকার ভারতীয় এলাকায় সরাসরি প্রশাসনের গুরুত্ব প্রশাসন শুরু করেছিল? কোন বছর থেকে ব্রিটিশ সরকার ভারতীয় এলাকায় সরাসরি প্রশাসন শুরু হয়? 1773, 1833 এবং 1858, কোনোটি নয়। কবে থেকে তারা হচ্ছে ভারতীয় এলাকায় কিন্তু সরাসরি প্রশাসনের কাজ শুরু করে? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1858 সাল থেকে। 1858। 1605 সালে ওলন্দাজরা ভারতের প্রথম কোথায় তাদের হচ্ছে প্রভাব বিস্তার করেছিল? ওলন্দাজ মানে কি? ডাচরা। কোথায় তারা করেছিল? গোয়া, সুরাট, গুজরাট, মুসলিমপত্তনম। 1605 খ্রিস্টাব্দে কোথায় করেছিল? অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, কি সুরাটে। সুরাট। কত সুরত। খ্রিস্টাব্দে ইংরেজ মানে ফোর্ট উইলিয়াম গঠন করে? 1698, 1696, 1709। একটু আগে পড়লাম 1696 সালে কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে? 1696। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় তখন ভারতের শাসক কে ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় তখন ভারতের শাসক কে ছিল? আকবর। আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর। শাহজাহান। তাহলে কে ছিল? আকবর ছিল। কবে? 1599 সালে, আকবর। ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে? জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন, প্রথম বাহাদুর শাহ। প্রথম জাহাঙ্গীর। বাণিজ্য কুঠি কার আমলে স্থাপিত করে? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে, ঠিক আছে? কবে? 1612 খ্রিস্টাব্দে। কোথায় করেছিল তারা? সুরাট, তাই তো? আচ্ছা, কোন যুদ্ধে ভারতের ফরাসিদের ভাগ্য নির্ধারণ হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ? এটা বক্সারের বন্দিবাস যুদ্ধ। লিখেছিল, ওটা বন্দিবাস হবে কিন্তু। হুম। প্রথম কর্ণাটকের যুদ্ধ, বক্সার যুদ্ধ, পরিচিত যুদ্ধ। বন্দিবাস। 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 ফরাসিদের ভাগ্য নির্ধারণ হয়েছে কোথায়? বন্দিবাসের যুদ্ধ। কবে হয়েছিল বড়দিন? 1760-এর দিকে, তাই তো? ব্যাটল অফ দ্য বন্দিবাস 1760 দিকে হয়েছিল, ঠিক আছে? নেক্সট চলো। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা যখন কেরালার সমুদ্র পোর্টে পৌঁছেছিলেন তখন কোন দেশের মানে কোন দেশীয় রাজা তার দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিলেন? কোচিন, কালিকট, ত্রিবাঙ্কর, এদের মধ্যে কোনটি নয়। কোন রাজা তার সঙ্গে কিন্তু যে বন্ধুত্বপূর্ণ মানে ব্যবহার করেছিলেন? কালিকট। কালিকটের রাজা, তার নাম কি? ত্রিভাঙ্কর। কালিকট, তার নাম নাম ছিল কি? জামোরিন। 10 নম্বর কি? 1630 উল্টো খ্রিস্টাব্দে করে ইংল্যান্ডের লিখলেই পারতাম। দ্বিতীয় চার্লস একটি স্মার্ট বাণিজ্যিক দল নিয়ে এসেছিলেন কার কাছে? শাহী প্রাইম এলিজাবেথ, রানী প্রথম মেরি, কি সব নাম দিয়েছে সব ভুলভাল সব। আচ্ছা, রাজা পঞ্চম এডওয়ার্ড, হ্যাঁ, এটা পঞ্চম হবে, কেউ নয়। এবং এদের মধ্যে কেউ নয়। কেউ নয়। তাহলে আসছে কিন্তু হচ্ছে এখানে অপশন কিন্তু ভুল রয়েছে, যে আহ, রাজা রানী করে দিয়েছে, এটা হচ্ছে অপশন নাম্বার ভুল রয়েছে, কি রাজা প্রথম জেমস হবে। ও। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, কি রাজা প্রথম জেমসের সময়, ঠিক আছে? তাহলে ডি হতো, ঠিকই বলেছি, অপশন ভুল। ব্রিটিশ শক্তি কিভাবে বণিকদের অধিকার পেয়েছিল? যুদ্ধ, বিয়ের দলিল, আচ্ছা বিবাহর মাধ্যমে, এদের মধ্যে কোনটি নয়। যুদ্ধ। মোটেই নয়। বিবাহের মাধ্যমে। বাংলায়, হ্যাঁ, হুম। বাংলায় হচ্ছে যে ডাচ শক্তি চায় হয়েছে, ডাচ শক্তির বাণিজ্যের প্রধান কেন্দ্র কোনটি ছিল? শ্রীমঙ্গলপুর, চিনসুরা বা চুচুড়া, আর হচ্ছে কি রয়েছে কাসিম বাজার এবং ঢাকা, কোনটা? ঢাকা। কাশিম বাজার। দেখো, বাংলায় হচ্ছে কিন্তু যে ডাচদের জন্য বেস্ট জায়গা ছিল কিন্তু চুচুড়া, চিনসুরা।
হুম। কাশিম বাজার ঈদে রয়েছে না, মুর্শিদাবাদে আছে কাশিম বাজার আছে না? বহরমপুর, বহরমপুর, বহরমপুর। হ্যাঁ, কলকাতা হ্যাঁ, কাশিম বাজার আছে তো বহরমপুরে একটা আছে। বেশ। আচ্ছা, হ্যাঁ, নিচে কাশিম বাজারের উল্লেখিত নামটা খুব শোনা শোনা। ইউরোপীয় শক্তিটি 1854 1800 কি কত 1800 হচ্ছে 45 সালে ভারতীয় হচ্ছে উপনিবেশগুলি ইংরেজ শক্তির কাছে বিক্রি করে দিয়েছিল। ডাচ, ড্যানিশ, আর্মেনিয়ান এদের মধ্যে কেউ নয়। কারা বিক্রি করে দিয়েছিল? কারা? ড্যানিশরা। ডাচ, ডাচ। 1661 ডেনিস। ও, খ্রিস্টাব্দে দানিশ। আচ্ছা। পর্তুগিজ শক্তি কোন রাজ্যের হচ্ছে কাছ থেকে গোয়া দখল করে? 1661 খ্রিস্টাব্দে কোন রাজ্যের কাছ থেকে কিন্তু গোয়া দখল করছে? এটা 1661 হবে না, এটা হবে 1610 সালে। হ্যাঁ, কালিকট। এই প্রশ্নগুলো বাদ রাখো। কালিকট। এটা বিজাপুরের কাছ থেকে 1510 সালে, 1610 না 1510 সালে বিজাপুরের কাছ থেকে। এসব এর প্রশ্ন কি বলে আমাদের হচ্ছে বাবুর প্রশ্ন মনে হচ্ছে, চ্যাট জিপিটি। আচ্ছা, এই প্রশ্নগুলো পরে এডিট করে আমি দিয়ে দিচ্ছি। অনেক ভুলভাল আচ্ছা, নাকি? এসব ভুলভাল উঠেছে, আমি সব এডিট করে দিয়েছি। চলো, আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে, আমি এডিট করে পরবর্তীকালে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, রেকর্ডটা দেবেন, কিছু লেখা হয়নি। আমিও কিছুই লিখতে পারি নাই। আমিও পারি নাই।